নমস্কার, আমি অনুত্তমা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভালো আছি ভালো থেকো। আজকে অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমাদের কথা হবে সেটার প্রয়োজন বোধহয় আমরা জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে দাঁড়িয়ে অনুভব করি। সেটি এমনই একটি আবেগ, এমনই একটি আবেগ যার জন্য কখনো রাজা রাজা যুদ্ধ হতে পারে, আবার এমনই একটি আবেগ যা দিয়ে বোধহয় পৃথিবীর সব থেকে বড় শান্তির প্রতিষ্ঠাও হতে পারে। আমরা ভালোবাসা নিয়ে কথা বলবো আজকে। ভালোবাসা, প্রেম, স্নেহ, বাৎসল্য, ভালোবাসার নানান আঙ্গিক, ভালোবাসার নানা রূপ, তার গঠন, তার চলন, কোথায় গিয়ে সে আমাদের জীবন আলোময় করে তুলতে পারে আর কোথায় গিয়ে বা সবটুকু আলো নিয়ে নিতে পারে। এই সব নিয়ে আমাদের আলোচনা এগোবে, যার সঙ্গে তাকে ছাড়া আবারও বোধহয় আলোচনা হতো না, কারণ মনোসমীক্ষককে বাদ দিলে তো মনের গভীরে ভালোবাসার যে দ্বন্দ্ব, জটিলতা, সে কোথায় শিকড় গেঁথেছে তা আমাদের জানা সম্ভব নয়। এবং আজকেও ঠিক সেই কারণেই একজন মনোসমীক্ষককে আমরা পেয়েছি বলেই বোধহয় আলোচনা এগোতে পারবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমার পরম বন্ধু মনোসমীক্ষক ডক্টর ঝুমা বসাক। ঝুমা, ওয়েলকাম টু ভালো আছি ভালো থেকো। থ্যাংক ইউ গাবলু। আচ্ছা, গাবলুটা কিন্তু ভালোবাসার নাম, সুতরাং সেটা কিন্তু আপনারা ধরে নেবেন না। আচ্ছা, আমরা যে নম্বরে আমাদের এই আড্ডাতে আপনাদেরকে চাই সেই নাম্বার দুটো জানেন আপনারা, তাও আরও একবার বলে দিই, 40073267 40073269-এ ঝুমা এবং আমি ভালোবাসার আড্ডা এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের ছাড়া তো আমাদের ভালোবাসার আদান প্রদান অসম্পূর্ণ। চলে আসুন ফোনে। আজকের বিষয় ভালোবাসা। একদম গোড়ায় তোকে যেটা জিজ্ঞেস করবো ঝুমা, সেটা হচ্ছে যে ভালোবাসা এই শব্দটা তো বোধহয় আমরা দৈনন্দিন জীবনে সারাক্ষণই প্রয়োগ করে থাকি, কিন্তু যেহেতু ধর একটা ব্যক্তিত্বের গঠন, মনোসমীক্ষার ক্ষেত্রে তো সেটাকে আমরা খুব আলাদা করে জোর দিয়ে তার পড়াশোনাটা হয়। একটা শিশু যখন জন্মায় তার মধ্যে ভালোবাসার প্রথম অনুভূতি কিভাবেই বা আসে, তার তার গঠনের জায়গাটায় কি থাকে, নির্মাণের জায়গায় কি থাকে? আসলে তুই যখন বলছিস একটি শিশু যখন জন্মায়, এই এই মানে বাক্যটার ঠিক আগেই আমাদের যেতে হবে। একটা শিশু যখন কনসিভড অবস্থায় আছে, গর্ভে রয়েছে, সেই অবস্থা থেকে কিন্তু ভালোবাসার নানান স্বাদ রস আমরা হয়তো ট্যাঞ্জেবল ভিজিবল ভাবে সেটা দেখতে পাই না, কিন্তু তার শুরুয়াত ওখান থেকেই হতে শুরু করে। তার জন্মে যাওয়ার পর আমাদের অপেক্ষা করতে হয় না। অফকোর্স প্রত্যেকটা স্টেজের এক একটা ভালোবাসার রূপ আছে। আমরা ছোটবেলায় শুনেছি না ঠাকুমাদের কাছে যে যখন প্রেগনেন্ট অবস্থায় ভালো ভাবতে হয়, ভালো গান শুনতে হয়, মন ভালো রাখতে হয়, ভালো খেতে হয় ইত্যাদি। এটার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল, ডিপার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, যেটা পরবর্তীকালে মানে ইন রিসেন্ট ইয়ার্স প্রিনেটাল, নিওনেটাল স্টেজের প্রচুর পড়াশোনা হয়েছে, যেটা আমাদের যখন আমরা পড়াশোনা করছিলাম ওটার এমফাসিস অতটা হয়তো দেখতে পাইনি, বাট এখন এটার এমফাসিস অনেক বেশি আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা যখন দেখি পরবর্তীকালে সন্তান যখন জন্মেছে, তার একটা কনস্টিটিউশনাল গঠনের মধ্যে তার আমরা একটু মেজাজ বেশি হয়তো দেখি ছোটবেলা থেকেই। সেটা কিন্তু বুঝতে গেলে আমাদের একেবারে ওই মানে গর্ভ অবস্থায় থাকাকালীন যে মায়ের মধ্যে কতটা অ্যাম্বিভ্যালেন্স আছে। অ্যাম্বিভ্যালেন্স শব্দটা ঝুমা আগেও একবার দুবার আমাদের বুঝিয়ে বলেছেন, আমি একটু সহজ করে দিই দর্শকদের জন্য। যেখানে শুধু ভালোবাসা নেই, ভালোবাসা এবং ভালোবাসা নিয়ে কিছু প্রশ্ন, কোথাও একই মানুষের প্রতি, একই অবজেক্টের প্রতি, একই মানুষের প্রতি যখন আমার ভালোবাসা, ঘৃণা, দ্বন্দ্ব সব মিলেমিশে থাকছে, তুই মানে আমি ঠিক বললাম, সেই জায়গাটাকে আমরা অ্যাম্বিভ্যালেন্স বলতে পারি। তো এইটার একটা সম্মিলিত একই অবজেক্টকে নিয়ে, একই ভালোবাসার মানুষকে নিয়ে, ব্যক্তিকে নিয়ে, যাকে আমি ভালোবাসছি, এট দ্য সেম টাইম তাকে আঘাত করতে চাইছি, তাকে ছোট করতে চাইছি, তাকে ঘৃণা করছি, এই সবগুলো যখন মিশে থাকছে, অথচ তাকে ছাড়া পারছি না। ঠিক, মানে ওই চাইছিও আবার ছাড়তেও পারছি না, আবার কোথাও যেন পুরোটা নিতেও পারছি না, একেবারে তো মাঝামাঝি একটা অবস্থায় দাঁড়িয়ে আছি। তো এইটা হচ্ছে আমরা মানে জন্মাবার আগে দেখতে পাই। জন্মানোর পর যেটা হয়, ভেরি ইম্পর্টেন্ট স্টেজ, ফার্স্ট 3 ইয়ার্স, এই যে যখন আমরা সন্তানকে আদর করছি, কোলে তুলছি, তার থুতনি নেড়ে দিচ্ছি, তার সাথে খেলা করছি, এই যে নানান ভাবে সে দেখছে তার মা এবং তার চারিপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারাই আছে, তাদের হাসি, আনন্দ, এনভায়রনমেন্টের মধ্যে যে আমি আরাম পাচ্ছি, আরাম মানে ফিজিক্যাল আরাম না, ইমোশনাল আরাম, যেখানে হ্যাপিনেস আছে, আর 5টা মানুষ যেখানে বাস করছে সেখানে একটা আনন্দ আছে,
এই প্রসেসটাতে তার ইন্ট্রোজেকশন হচ্ছে। একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঝুমা আমাদের আনছেন, যেখানে ভালোবাসার সূত্রপাতের গল্পে কি করে পরিবেশ থেকে আমরা ভালোবাসার একটা ভাষা আহরণ করছি, তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা উনি বলছিলেন। কিন্তু আমাকে ঝুমাকে থামাতে হবে একটু, ঝুমা একটা ফোন আছে আমরা নিই। Already? আরে তারপরে বাবা। আমরা নিশ্চয়ই আবার এটা নিশ্চয়ই, বিস্তারিত নিশ্চয়ই। শুনবো। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ অনুত্তমা দি। হ্যাঁ, এটা কি সৌম? সৌম্য তো হ্যাঁ। বলেও ছিল। হ্যাঁ, সৌম হ্যাঁ, বলেছিল সৌম। ফোন করবেন। সৌম, কি খবর? এই তো ভালো আছি, হ্যাঁ। খুব ভালো আছি। বলো। অফিস থেকে মানে ফোন হ্যাঁ। করছি এখন। বলো। বলছি যেটা আমি একটা ছোট ঘটনা শেয়ার করতে হুম, চাই আজকে। হুম, যে আমার একজন মানে ফ্রেন্ড আছে, হুম, সে কলকাতারই মেয়ে, বাট মানে কলকাতায় থাকে না। আচ্ছা। এবার সে আমাকে খুব ভালো মানে বুঝতে পারে, সে আমার হুম। প্রত্যেকটা ফিলিংস, কোন সময় আমি হুম। ভালো আছি হুম। বা ভালো নেই, হুম, তা সেই ফিলিংসটা শেয়ার করতে করতে কোনোভাবে একটা ফিলিংস সেই হুম। বন্ধুটির জন্য মানে আমার মানে আর কি মানে সৃষ্টি কি হয়েছিল। হুম, হুম, বাট সেই বন্ধুটির দিক থেকে কোনো হুম। সেরকম মানে ফিলিংস হয়নি। হুম, হ্যাঁ, মানে একটা কথা ঠিক যে সেই বন্ধুটি মানে আমার জন্য যা করে হুম, সেটা বোধহয় কোনো মানে ফ্রেন্ডদের মানে কি বলবো মানে ঠিক। মানে সীমানারও মানে বুঝতে নেই। পারছি, বুঝতে পারছি। কিন্তু আমার যেটা প্রশ্ন হুম। যে আমি তো একটা জিনিস ক্লিয়ার যে আমার যে ফিলিংসটা, সেটার সেই সাথে ওটা ফিলিংসের এক তো নয়। কোনো ভবিষ্যৎ নেই। হুম, হ্যাঁ? বুঝতে পারছি, কিন্তু একদম বুঝতে পারছি। কিন্তু সৌম। সেই ফিলিংসটার যখন ভবিষ্যৎ নেই, তা সেই ফিলিংসটা কি কোনোভাবে মানে মানে থামিয়ে রাখা সম্ভব? বাহ, খুব সুন্দর হুম। প্রশ্ন সৌম, অনেক ধন্যবাদ সুন্দর। তোমাকে। কারণ আবারও আমাদের তো সমৃদ্ধই করে আপনাদের প্রশ্ন। সৌম্যর প্রশ্ন আমি জানি আপনাদের অনেকের মনে, অনেকের জীবনের অনেক প্রশ্নকে আবারও কিন্তু উদ্দীপিত করবে, কারণ এটা আমাদের অনেকের জীবনের গল্প কখনো হয়ে উঠতে পারে যে হ্যাঁ। দুজনের ভালোবাসার প্ল্যাটফর্মটা খুব আলাদা, ভাষাটা খুব আলাদা। ও সেটার সাথে একটা বোঝাপড়ায় আসছে ঝুমা, কিন্তু তারপরেও তো একটা খারাপ লাগা থাকে যে আমার ভালোবাসার তো কোনো পরিণতি নেই। এটা তো কি বলি বল, হুম। এই কষ্ট ফেস না করে তো উপায় নেই, হুম। কারণ এটা সত্যি পরিণতি নেই। হুম। সত্য হচ্ছে এই যে মেয়েটি তাকে ভালোবাসে, কিন্তু যেভাবে সৌম্য চায় সেভাবে হয়তো রোমান্টিক স্তরে ভালোবাসাটা নেই। ঠিক। হুম। এখন সৌম্যর ভালোবাসাটাও তো সেখানে তাচ্ছিল্য করা যায় না। যায় না, একদমই তাই। ন্যাচারালি সৌম্যর প্রয়োজন এই জায়গাটা অনেক বেশি, তাই তার হয়তো আঘাত পাওয়াটা, কষ্ট পাওয়াটা বেশি। অনেক সময় আমরা চেষ্টা করি এরকম পরিস্থিতিতে মেনে নিতে, যে ঠিক আছে আমি তাকে বন্ধু হিসেবেই মেনে নেব, কিন্তু মানে ওই পরিস্থিতি যেটা হয়ে থাকে যে আমি যদি তাকে ভালোবাসি, সেটা তো কোনো লাগাম থাকে না। হ্যাঁ, সে এই কি কখনো বলা যায় যে এনাফ অফ লাভ, হ্যাঁ, বা এত এনাফের অবধি দাঁড়িটা যাবো। কোথায় টানবো, এ সম্ভব নয়। ঠিক। তো তার ফলে সে যতই সে বন্ধুত্বটাকে মেনে নিক, বন্ধু হিসেবেই কাছে পাবো, তাকে সেভাবেই মেনে নেব, হয়তো রেশনাল স্টেটে সেটা বলছেন, কিন্তু আবেগের জায়গায় যখনই সান্নিধ্যে আসছে কষ্ট পেতে পারে। অসম্ভব কষ্ট বেড়ে কি যাচ্ছে। করণীয় সৌম্যর, ঝুমা? আমার মনে হয় যদি এটা জেনে গিয়ে থাকি যে এটার কোনো ভবিষ্যৎ নেই, তাহলে ওকে নতুন ভবিষ্যৎ গড়তে হবে। বাহ, খুব সুন্দর। প্রেমের নতুন ভবিষ্যৎ গড়তে হবে। এখানে একটা কথা বলতে চাই, তার মানে এই নয় যে আমার তাকে অপছন্দ করতে হবে, ভালোবাসা বন্ধ করে দিতে হবে, কিন্তু ভালোবাসার চর্চাটা তাকে নিয়ে আর করা যাবে না। মানে মানসিক চর্চায় সে আমার প্রেমিকা মানসিক ভাবতে পারবো অ্যান্ড না। এক্সটার্নাল, বাহ্যিকভাবে। হ্যাঁ বাহ্যিকভাবে, তা নাহলে আমি তার থেকে বেরোতে পারবো না, উন্নীত হতে অতিক্রম পারবো করতে না। পারবো না, এবং তার ফলে আমার অন্য ভালোবাসার জন সংসার যাই হয়ে থাকুক, যেগুলো আমার জীবনে আমি চাইছি, যদি না চাই সেটা আলাদা ব্যাপার, সেটা আরো জটিল জায়গা, সেটা দেখতে হবে। যদি চেয়ে থাকি আমি সে জায়গায় পৌঁছানোটা মুশকিল হয়ে যাবে। আমরা যদিও আলোচনাটা করছিলাম, তুই যেখানে বলছিলি যে আমরা কি করে আমাদের চারপাশ থেকে ভালোবাসার একটা আস্বাদ গ্রহণ করতে পারি, সেখানে সৌম্যর ফোনটা এলে এবং এই রোমান্টিক লাভের নানান প্রশ্ন তো আমাদের উঠবেই আজকের অনুষ্ঠানে, কারণ এ তো আমাদের জীবনের বোধহয় সব থেকে বড় একটা প্রশ্ন চিহ্নের জায়গা এবং আরামেরও জায়গা। এই যে লাভ নিয়েও আমাদের অ্যাম্বিভ্যালেন্স, এবং তুই যেটা বলছিস যে আমরা বাইরের ভালোবাসাকে কোথাও নিজের মধ্যে ইন্ট্রোজেক্ট করে বা আত্মস্থ করে, তারপরে আবার সেইটাকেই আমি প্রকাশ করছি। তার ফলে কি হচ্ছে, এই সাইকেলটা যত বেশি হতে থাকবে আমার চর্চাটা তত বেশি হবে,
ভালোবাসার এক্সপ্রেশন বাড়বে। তার মানে এই যে রবীন্দ্রনাথ বলেছেন তোমারে যা দিয়েছিল সে তো তোমারই দানি হওয়ারই কথা, কিন্তু এইখানে আমার একটা অন্য সমস্যা হচ্ছে বা প্রশ্ন যাচ্ছে ঝুমা, তাহলে যে বাচ্চা হয়তো এই ভালোবাসাটা পেল না, ধরা যাক তার হয়তো পরিবেশটা তেমন কাঙ্ক্ষিত পরিবেশ ছিল না, তাহলে কি সে কোনোদিন ভালোবাসতে শিখবে না? এখানে তুই অসাধারণ একটা কথা বলেছিস, হিয়ার লাইজ দ্য ম্যাজিক অফ হিউম্যানিটি। সে এগুলো না থাকা সত্ত্বেও তার ক্যাপাসিটি ডেভেলপ করতে পারে, এবং এগুলো থাকা সত্ত্বেও তার ভালোবাসা নাও ডেভেলপ করতে পারে। কেন সেটা হচ্ছে বা হচ্ছে না? একটা যেটা সাধারণত বলা হয়, আমি ধর যে পরিস্থিতিটা তুই বললি, যেখানে সে যদি এগুলো না পায় তাহলে তার ভালোবাসাটা, একটা জায়গায় দেখতে হবে তার যখন সে কনসিভড হয়েছিল সে জায়গাটা, যদি আমি তাত্ত্বিক মতেই সেখানে কি পেয়েছে। অনেক সময় যেগুলো কনসিভড আউট অফ লাভ বলে না, লাভ চাইল্ড ইজ দ্য বেস্ট চাইল্ড, সেই জায়গাটা দেখতে হবে। এটা ছাড়াও একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে মানুষের, যেটা মানসিক গঠন প্রত্যেক ইন্ডিভিজুয়াল, ঠিক যেরকম একটা ফিজিওলজিক্যাল আছে, ঠিক ঠিক শারীরিক গঠনের সাথে সাথে মানসিক গঠনেরও যে একটা ভূমিকা থেকে যাবে, শুধুই যে পরিবেশ শেষ কথা বলবে না। ঝুমা কিন্তু সেটাই ইঙ্গিত করছে, বড় প্রয়োজনীয় একটি উক্তি এটি। এবং এই মুহূর্তে একটা ফোনও রয়েছে, সুতরাং আগে একটু ফোনটা নিই, তারপরে আবার তোর এই উক্তির কাছে আসবো। কে আছেন সঙ্গে? হ্যালো, অপরাহ্ন জানিয়ে আমি চিত্তরঞ্জন থেকে নবকুমার কর্মকার বলছি। বলুন বলুন বলুন। বলছি যে ঝুমা ম্যাডাম, একটা প্রশ্ন সমাধান আপনাকে করতে হবে। যে একটি পরিবারে দুজনের মধ্যে বন্ডিং রয়েছে এবং তার একটি কন্যা সন্তান আছে, সেও মোটামুটি ইঞ্জিনিয়ারিং করছে। এবার মেয়েটি কিন্তু তার স্বামীর সাথে সেই ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়নি, বাচ্চা কাচ্চা এসে গেছে, সব ঠিক আছে, মেয়েটি ইঞ্জিনিয়ারিং করছে। এরপরে একজনের গত 1.5-2 মাস আগে সেপ্টেম্বর থেকে না, মোস্ট প্রবাবলি আগস্ট মাস থেকে একজন নতুন এন্ট্রি হয়েছে। সে ছেলেটি কিন্তু 3 বছরের ছোট ভদ্রমহিলা থেকে, কিন্তু ভালোবাসে। এই যার কথা বলছি যে পুরুষ, সে কিন্তু তার স্ত্রীর থেকে সুখী না। তার স্ত্রী হচ্ছে ওয়ান টাইপ অফ সাইকো এবং নানান রোগে জর্জরিত, যে কারণে সে এই ভদ্রমহিলাকে জাস্ট বন্ধু হিসেবে চাইছে, যে আমি কিন্তু তোমার সাথে জাস্ট বন্ধু হতে চাই। কিন্তু ভদ্রমহিলা চাইছে যে না, তুমি যদি আমাকে বিয়ে করে সবার সামনে যদি মর্যাদা দিয়ে নিয়ে যেতে পারো, তবে কিন্তু আমি তোমার সাথে এই সম্পর্কটা রাখবো। আর এর মাঝে কিন্তু আরেক ভদ্রলোকের এন্ট্রি হয়েছে, যিনি চাইছেন শুধু তার পাশে বন্ধু হতে চাইছে। অথচ এই দুটোর মধ্যে এবার তাকে বলা হয়েছে যে তাহলে তুমি দুজনের মধ্যে কাউকে চুজ করে নাও। এবার সেকেন্ড জন যে এসছে ভদ্রলোক ওই ভদ্রমহিলার জীবনে, তিনি একটু এজেড, 14-15 বছর তাদের ডিফারেন্স। আবার ওই আগে যার কথা বললাম ঝুমা ম্যাডাম, তিনি কিন্তু 3 বছরের ছোট ভদ্রমহিলা। তো এখন আমি জানতে চাইছি ঝুমা ম্যাডাম, যে এখানে সিদ্ধান্তটা কি হবে? আশা করি বোঝাতে পেরেছি। নমস্কার। আচ্ছা, খুব জটিল একটা পরিস্থিতি। সত্যি এটা অনেকগুলো কৌণিক জায়গা তৈরি হয়েছে। ঝুমা একজন ফোনে বলছেন যে একটি মহিলার জীবনে তার স্বামী ছাড়াও এই মুহূর্তে দুজন আরো পুরুষ এসেছেন। একজন তার থেকে বয়সে ছোট, যে তাকে ভালোবাসা নিবেদন করছেন, কিন্তু হয়তো তার নিজের সংসার থাকলেও সেটিকে সে কোথাও টালমাটাল করে এগোতে চাইছেন না। আবার আরো একজন পুরুষ রয়েছেন, যিনি মেয়েটি থেকে বয়সে বেশ কিছুটা বড়, তিনি বন্ধুত্ব চাইছেন। এই কৌণিক অবস্থায় মেয়েটি দাঁড়িয়ে আছে, কি করণীয়? কি করণীয়টা না, যেটা আমাদের যিনি বন্ধু ফোন করলেন তিনিও প্রশ্ন করলেন, কি করণীয়টা আমার তোর বা কারুর বলে দেওয়াটা সম্ভব নয়। একদম আমাকে কথা বলতে হবে ভদ্রমহিলার সাথে, সে কি চাইছে। এই যে মাঝখানে দাঁড়িয়ে তার এতগুলো চয়েস, সে কি চাইছে। তার জীবনে 2টো পুরুষ নয়, 3টে পুরুষ, একজন স্বামী আছেন, মানে সেটা আমাদের ইগনোর করলে চলবে না। তার সাথে একটা সন্তানও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভদ্রমহিলা চাইছেন যে যার বয়স কম তার সাথে একটা বিবাহ, এবং সেখানে তিনি পরিষ্কার, ঠিক ততটাই পরিষ্কার যে কম বয়সী ছেলেটি তার সাথে সম্পর্কে আছে, সে বলছে যে আমার পক্ষে এটা করা সম্ভব নয়, ফর হোয়াট এভার রিজনস, বাট উই মাস্ট রেসপেক্ট দ্য রিজনস, দুতরফাই। তাহলে পর আমাদের দেখতে হবে এখানে একটা সিচুয়েশন অফ কনফ্লিক্ট হচ্ছে, যেখানে দুজনের একটা মতবিরোধ হচ্ছে একেবারে। এবং আমরা কলার বন্ধুর কাছ থেকে যেটা শুনলাম, পুরোটা তো আমার পক্ষে মানে তার কারণ হচ্ছে যে আরো অনেক ডিটেইলস লাগবে, এবং ডাইরেক্টলি ভদ্রমহিলার কাছ থেকে শোনার প্রয়োজন আছে। আরেকজন যিনি আছেন বয়সে 15-16 বছরের বড়, যার মানে যে সম্পর্কে যেতে চাইছে, ভদ্রমহিলা তার প্রতি কি মানে তার কি ধরনের আবেগ, সেইটা তো একেবারেই আমরা জানতে পারছি না। দ্বিতীয় হচ্ছে যে তার যে স্বামী সন্তান আছে, সেখানে তার কোথায়
সমস্যার জায়গা হয়েছে। কারণ একটা কি কথা উনি অসুবিধা বলেছেন যে হচ্ছে? উনি বিবাহিত, ওনার সন্তান আছে, কিন্তু কোনোদিনই ভালোবেসে উঠতে পারেননি, এই কথাটা কিন্তু তো তাহলে উল্লেখ দেখতে ছিল। হবে যে এই বিবাহটা কি আমাদের, যেটা সাধারণত অনেক পরিবারে, বেশিরভাগ পরিবারে হয়ে থাকে, যে অ্যারেঞ্জড ম্যারেজ, এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যেটা প্রত্যাশিত যে বিয়ের পর সম্পর্কটা তৈরি হবে, কিন্তু সেটা হয়ে উঠলো না হয় হয়তো। নানান কারণে হয়ে ওঠেনি, এবং যেহেতু বিয়েটা হয়ে গেছে সুতরাং তার থেকে বেরোনোটাও অত সহজ নয়, আনলেস আরেকটা বিয়ে আসছে। এবং যেটাই হয়তো ভদ্রমহিলা চাইছেন, আমার মনে হয় যিনি ফোন করেছিলেন তাকে একটু বলবো যে এটা বুঝতেই পারছেন যে ঠিক এইভাবে এক কথার সমাধান সূত্র বার করা তো যাবে না, সত্যিই তো বিষয়টা খুব জটিল এবং এতগুলো মানুষের জীবন জড়িয়ে আছে। যদি ওরা মনে করেন কোনো একজন প্রফেশনালের সাথে গিয়ে কথা বলতে, তবে আমি ঠিক বুঝলাম না আপনার সাথে এরা কিভাবে যুক্ত। আমি সেটাও একটু মানে সেটা হয়তো ওনার পক্ষে ভাবে বলা মুশকিল, তবে যারা নিজেরা এই জটিলতার মধ্যে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে যে মনে করছে আমি এটা খুব খারাপ রয়েছি, তাকে তার আবেগের দায়িত্ব নিয়ে কারোর সঙ্গে কথা বলতে হবে। এটা কিন্তু আমি একজন থার্ড পার্টি হয়ে ওদের জীবনের সমাধান করে দেব, এই মানসিকতা রাখলে মুশকিল। আমি এখান থেকে যে প্রশ্নে তোর কাছে আসবো, এই কলার বন্ধুর ফোনটি আমাকে সেই প্রশ্নটা একটু জাগিয়ে দিল মাথার মধ্যে। এই যে একাধিক মানুষকে নিয়ে ভালোবাসার একটা ক্ষেত্র রচিত হচ্ছে ঝুমা, এটার কোথায় তার জটিলতা, কতটাই বা সেটা সম্ভব? আচ্ছা, এইটা বলতে গিয়ে কিন্তু আমাদের আবারও ফিরে যেতে হবে ছোটবেলায়। তারা হলে আর মনোসমীক্ষককে নিয়ে এসেছি কেন? আচ্ছা, এইখানে আমাদের দেখতে হবে যে যখন একটি মানুষ এতগুলো সম্পর্কে নানান ভাবে নানান স্বাদের সম্পর্ক তৈরি হচ্ছে, সব প্রেমের ভাষা কিন্তু এক হয় না। ঠিক, মানুষগুলো এক হলো। সৌমর ফোনেও যেটা ছিল যে মেয়েটি ওকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, কিন্তু ওর অন্য ধরনের একটি ভালোবাসা তৈরি হচ্ছে। তো আমার মনে হয় যেটা আমাদের ছোটবেলার দিকে দেখতে হবে, অর্থাৎ তার ভদ্রমহিলার নিজস্ব অ্যাটাচমেন্ট মানে মডেল কিরকম ছিল, তার কি বলবো, যেটা প্রাইমারি লাভ অবজেক্ট, মা বাবা, যাদেরকে ভালোবেসেছেন, মা বাবা যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি লাভ অবজেক্ট, তার সাথে তার কি ধরনের অ্যাটাচমেন্ট ছিল, আদৌ কি ছিল? কারণ নানান কারণে হতে পারে, এই নয় যে সে ভালোবাসবে না, খুব রাগী মানুষ, তার জন্য নানান কারণে হতে পারে, তারা অ্যাভেলেবল ছিলেন না, বড় জয়েন্ট ফ্যামিলি হতে পারে, বাবা বাইরে কাজ করে, বা হতে পারে যে সংসার চালানোর জন্য দুজনকেই এত পরিশ্রম করতে হয়। তুই যেটা গোড়াতেই বলছিলি যে যেটা ভালোবাসার পরিবেশ তৈরি হওয়া, এখানে সেই পরিবেশে যেন যারা ভালোবাসবেন তাদের ততটা উপস্থিতি নেই, এরকম একটা পরিবেশ থাকলেও থাকতে পারে। এবং সেইটা যেমন আছে যে ফিজিক্যালি তাদের সেই হয়তো প্রেজেন্সটা নেই, অ্যাজ আ পার্সোনালিটি স্ট্রাকচার আমাদের ভদ্রমহিলাকেও দেখতে হবে যে সেখানে তার এই এতটা এফার্ট দিয়ে ভালোবাসা, কমিটেড হয়ে থাকা, অ্যাটাচ করার মধ্যেও হয়তো কিছু অসুবিধা আছে। সেটা কেন কারোর মধ্যে তৈরি হয়? অনেক সময় যেটা হয় ছোটবেলায়, এই যে আমরা যখন ছোট থাকি আমাদের তো সমস্ত কিছুর জন্য নির্ভর করতে হয়, এই ট্রাস্টটা যখন তার যে কারণেই হোক তৈরি হয়নি, তার সেখানে অ্যাংজাইটি রয়েছে, আমি কারোর উপর ট্রাস্টটা করে উঠতে পারি, ওই পুরোপুরি নির্ভরতায় যেতে পারছে না, তার ফলে ওই যে হাত ধরে বড় করাটা হয়নি, তাকে গ্রপল করে করে বড় হতে হয়েছে, নিজে সামলে দিচ্ছে, কখনো সামলে দিচ্ছে। এইভাবে যখন হচ্ছে তখন there is a possibility যে আমার অ্যাটাচমেন্টের জায়গাটা অবজেক্ট খুঁজে পাচ্ছে না। এটা খুব জরুরি জায়গায় কিন্তু ঝুমা আমাদের আনছে, যেখানে উনি বলছেন যে আমাদের বড় হওয়ার দিনগুলোতে যদি অনেকগুলি মানুষকে নিয়ে কোনো ক্রমে হাতড়ে হাতড়ে ভালোবেসে বেশি বড় হওয়া হয়, তাহলে পরবর্তীকালেও একটি বিন্দুতে ভালোবাসায় স্থির হতে আমাদের কিছু কিছু জটিলতা আসতে পারে, ওই কমিটমেন্টে যেতে সমস্যা হতে পারে। মানে একটা কনসিস্টেন্ট ভালোবাসা থাকতে হবে, তার মানে এই নয় যে আমার বাকি ভালোবাসাগুলো থাকবে না, নিশ্চয়ই থাকবে, মা বাবা ছাড়া ঠাকুমা দাদু ভাই বোন বন্ধু সব থাকবে, জোড়ালো বিন্দু থাকা দরকার, একটা কনসিস্টেন্ট ভালোবাসা যেটা তার অ্যাঙ্কার হয়ে থাকবে। অসম্ভব জরুরি একটা জায়গা কিন্তু, কারণ আমরা অনেকেই যখন বুঝতে পারি না যে কি করে এই মানুষটির এতগুলো অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে পরবর্তীকালে, তার একটা উত্তরের দিশা কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে একটা ফোন রয়েছে, একটু নিয়ে নি। কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি তনুময় রায় বলছিলাম ব্যারাকপুর থেকে। বলুন। হ্যাঁ ম্যাডাম, অনুত্তমা ম্যাডাম, আমি বলছিলাম যে আমার একটা রিলেশনের ব্যাপারে একটু কথা বলতাম। হ্যাঁ নিশ্চয়ই শুনছি আমরা, বলুন। বলছি যে আমি বর্তমানে এখানে TCS এ আছি, তো আমার যে মানে প্রাক্তন ভালোবাসার লোকটি, সে বর্তমানে এখন দুর্গাপুরে এমটেক করতে গেছে কিছু মাস আগে, আর আমার সাথে তার সম্পর্ক প্রায় ছিল অ্যারাউন্ড 6 বছর, ঠিক আছে? আচ্ছা। এবার কি হয়েছে, আমি যেহেতু ফিজিক্যালি ডিসেবলড,
তো আমার মানে অ্যাকন্ড্রোপ্লেসিয়া আছে। তো আমার সেভাবে আমার বৃত্তে কোনো সেরকম রিলেশন বা কোনো রকম বন্ধু বান্ধবের সেরকম একটা বড় বৃত্ত কোনোদিনই ছিল না এবং হয়ে ওঠেনি। এবং সেই অবস্থায় সে আমার জীবনে এসেছিল এবং আমি তাকে বারবার করে বলেছিলাম যে আমার সেই অ্যাকন্ড্রোপ্লেসিয়া তোমার কাছে কোনো এফেক্ট ফেলে কি ফেলে না। সে যদি একটু বাল্কি আছে মানে একটু মোটা ছিল, তার মধ্যে এরকম কোনো রকম কিছু আমাকে বলেনি কোনোদিন। এবার কি হয়েছে, এবার যখন ও দুর্গাপুরে শিফট হয়ে গেছে, তো ওখানে যাওয়ার পরে আমি কিছুদিন পরেই দেখতে পাচ্ছি ওর ফোনের মধ্যে একটি ছেলের বিভিন্ন টাইপের SMS আসছে, যেগুলো আমি বলছি এটা কেন আসছে, ও বলছে এটার মানে হচ্ছে এরকম ওরকম, মানে বিভিন্ন রকম একটা বলছে। তা এরপরে আমি ওকে প্রসিড করতে বললাম যে দেখো আমি চাকরি পেয়ে গেছি, তুমি অবজেক্ট পেয়ে গেছো, বাড়িতে জানাও। এবার ও বাড়িতে জানালো। তারপরে আমি সন্দেহ প্রকাশ করছি কেন এরকম SMS দেখে। তখন ও কি করছে, তখন ও আমাকে ডক্টর ওই প্রথমা চৌধুরী, তারপরে আরো একজনের সাথে সাজেস্ট করলো যে তোমার মাথা খারাপ আছে, তুমি ওদের কাছে গিয়ে, মানে আমি সন্দেহ বুঝতে পারছি, আমরা নামগুলো নাইবা নিলাম, সন্দেহ নিয়ে থাকতে পারছি না। তো এই মতো অবস্থা লাস্ট একদিন ওকে মানে ও হোয়াটসঅ্যাপটা থেকে আমি চেস করে আমি কতগুলো ট্র্যাক বের করেছিলাম এবং তারপরে যখন ওকে চেস করি তখন ওর অ্যাডমিট করে হ্যাঁ শি ইজ ইন রিলেশন উইথ দ্য বয়। এইদিকে ওদিকে একটা রিলেশন রাখছে, এদিকে আমার সাথে রিলেশন রাখছে। বুঝতে পারছি, একদম বুঝতে পারছি তনুময়, একদম বুঝতে পারছি। আমি তখন রিলেশনটা ব্রেক করতে বাধ্য হই এবং ওর মা বাবাকেও বলেছে ও নাকি আমার সাথে বিয়ে করতে চায়। আর যখন আমি পুরো চেস অফ ডাউন করে ধরলাম তখন আমাকে বলছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন হয়তো আমি দিতে পারবো না, এই জন্য এখান থেকে বেরিয়ে যেতে চাইছে। আমি বিষয়টা ঠিক বুঝলাম না যে কি মানেটা কি দাঁড়ালো। এখন আমি লাইফটাকে মানে কিভাবে আমি বুঝতে পারছি তনুময়, যদি একটু আমাকে একটু বলেন। অনেক ধন্যবাদ ভাই ফোনটার জন্য, তার কারণ অনেকগুলো দিক আবারও উঠে এলো আমাদের কাছে এই ফোনটার মাধ্যমে। আপনি কি করবেন সে জায়গাটা নিশ্চয়ই ঝুমা বলবেন, কিন্তু এই এত ব্যক্তিগত একটা ঘায়ের জায়গা, একটা ক্ষতর জায়গা আপনি যে আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করলেন, সেটাতে আমাদের কৃতজ্ঞতা আপনার প্রতি রইল। ঝুমা, প্রথমত নিশ্চয়ই জানাতে চাই যে মানে এইরকম যেটা তুই বললি, এরকম একটা নিজের অত্যন্ত ব্যক্তিগত কথা এভাবে বলা খুব কষ্টকর, যেখানে 6 বছর ধরে একটা সম্পর্ক ছিল এবং যেখানে শুরুই হয়েছে সম্পর্কে, যেখানে মেয়েটিও জানতো এবং ছেলেটি পরিষ্কারভাবে বলেছে আমার কিছু ফিজিক্যাল লিমিটেশন আছে, সেসব জেনেও যখন সম্পর্কটা এগিয়েছে, এটা খুবই কষ্টকর। এখন এই পরিস্থিতিতে আমি আমাদের কলার বন্ধুকে এটুকুই বলতে পারি যে আই থিঙ্ক যে যখন ওর মনে হয়েছে, মনে সংশয় জেগেছে এবং সেখান থেকে এটাকে দেখা গেছে যে মেয়েটি আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েছে, মেবি হি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন এটাকে আর না এগিয়ে। আমার মনে হয় যেহেতু 6 বছরের সম্পর্ক, আরেকটু সময় দেওয়া, কথা বলা মেয়েটির সাথে যে সত্যি কি মেয়েটি এই সম্পর্কটা চায় না। কারণ অনেক সময় একটা দিক যেটা আমার মনে হয় ঝুমা ওনার প্রশ্নে ছিল, সেটা হচ্ছে এক তো একটা বড় বিশ্বাস ভঙ্গের গল্প, দুই হচ্ছে এই যে উক্তি যে তুমি আমাকে শারীরিকভাবে যেন কোথাও স্যাটিসফাই করতে পারবে না, একটা যৌন অতৃপ্তি এবং ভালোবাসারও দ্বন্দ্ব কিন্তু আমরা কোথাও পাচ্ছি একেবারে। এখন এই বয়সটাও দেখতে হবে, কারণ যে আমাদের কলার বন্ধুর সাথে সম্পর্কে যাবে তাকে কিন্তু এই ম্যাচুরিটিটা হোল্ড করতে হবে যে এই সম্পর্কের মধ্যে এই পরীক্ষাটা আসবে যে যৌন তৃপ্তির কে পেরিয়ে আমি এই সম্পর্কটা রাখতে পারি কিনা, এটা জেনে কি সেই সম্পর্কের মধ্যে সে যেতে পারে। এবং আজকে অবভিয়াসলি আমার এইখানে বসে সেগুলো বলা সম্ভব হবে না, কিন্তু যদি তারা প্রফেশনাল কাউন্সেলিং এ যায়, যৌন তৃপ্তি নানান ভাবে পাওয়া যেতে পারে। একদম তাই, মানে সেই গাইডেন্স শরীরের একটি বিশেষ অঙ্গ নির্ভর নয়, এবং সেটা আমার মনে হয় তাদের সাথে বিস্তারিতভাবে খুলে কথা বলতে হবে যে সেইটাকে অ্যাপ্রিহেন্সিভ, কারণ আমরা কিছু নোশনস নিয়ে বড় হই বা সেক্সুয়ালিটি, ভুল ধারণা একেবারে সেইটা হলে পর কথা বলার জায়গা থাকতে পারে। মেয়েটিকেও সেখানে অতিক্রম করতে হবে, ম্যাচিওর হয়ে বুঝতে হবে, ছেলেটিকেও বুঝতে হবে দ্যাট তাকে এত ইনসিকিউর বোধ করার দরকার নেই। সে মানে নিজেকে বলছে যে মানে ঠিক আছে তার ফিজিক্যাল লিমিটেশন আছে, কিন্তু তার ফলে তার কিছু একটা সেক্সুয়াল ভোগ ঠিক সে নিজে করবে এবং আরেকজনকে দেবে, সেটা থেকে সে বঞ্চিত নয় একদম। এবং আমার যেটা মনে হয়, আমি ঝুমার সাথে সম্পূর্ণ সহমত, তনুময় যেন নিজের বিশ্বাসটি হারিয়ে না ফেলে এই ঘটনার মধ্যে দিয়ে। তবে একটা জায়গা আমি একটু আমার মনে হচ্ছিল ঝুমা শুনতে শুনতে, আমি জানি না তুই আমার সাথে একমত হবি কিনা, এই যে একটা বিশ্বাস ভঙ্গের জায়গা তৈরি হচ্ছিল ভালোবাসার মধ্যে এবং এক ধরনের নিরাপত্তাহীনতা তনুময় কিছুটা অভিজ্ঞতায় পেয়েছেন,
তার ফলে এই যে ফোন চেক করা, এই যে SMS চেক করা, বারবার দেখা, এইটার মধ্যে দিয়ে যে সন্দেহ প্রবণতাটা কোথাও নিজের মধ্যেও তৈরি হচ্ছে, আমার মনে হয় যে সম্পর্ক আমাকে ব্যোমকেশ বক্সী বানিয়ে তোলে সে সম্পর্ক থেকে আমার একটু দূরত্বে থাকাই ভালো, কারণ আমরা তো গোয়েন্দা হতে চাই না প্রেম করলে। সেটা নিশ্চয়ই, কিন্তু ও তো একটা মানে আমি আমাদের কলার ফ্রেন্ডকে বলবো যে সে তো নিজেকেও একটা মানুষ হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে দেখবে। তার মধ্যে যদি এই জিনিসগুলো মানে ট্রিগার করছে যে আমি আমার প্রেমিকার ফোন চেক করব, মেসেজ চেক করবে, একটা কোথাও ওনারও আমার মনে হয় এই চেক, এই রেড হ্যান্ড ধরবো, এটার মধ্যে না গিয়ে কথা বলুক। ঠিক, একদম তাই। এবং যদি কোনো মহিলা বা পুরুষ একাধিক সম্পর্কে যাচ্ছে, এই লুকিয়ে চুরিয়ে, মানে আমরা তো সবাই অ্যাডাল্ট, এটার মধ্যে না গিয়ে একটু কোথাও জানানি দেওয়া, এমন পরীক্ষা জীবনে বারবার আসবে একটা লং টার্ম সম্পর্কে। এই জায়গাটাতেই আমি ইনফ্যাক্ট আসতে চাইছিলাম, ফোনটা হেল্প করলো। এই যে তুই একদিকে যেমন বলছিলি ঝুমা, যেখানে যে একাধিক মানুষের প্রতি একাধিক সময় আকর্ষণের ক্ষেত্রে একটা থাকে যে তার একদম গোড়ার দিকের জীবনে প্রাইমারি বন্ডিং কিরম হয়েছে, সেখানে একজনের সঙ্গে যদি একটা খুব জোরালো বন্ডিং এর ইতিহাস থাকে তাহলে কিন্তু কমিটমেন্টে যাওয়াটা অনেক সহজ হয়। পাশাপাশি আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধর জোরালো বন্ডিংও ছিল, একটা ভীষণ জোরালো প্রেমও তৈরি হলো, সেই প্রেম থেকেও কি আমার একটা প্রেমান্তরে যাওয়ার ইচ্ছে হতে পারে না? আসতে পারে না? আসবেই। লং টার্ম জার্নি, দীর্ঘকালের একটা যাত্রা দুজনে মিলে, যেহেতু দীর্ঘকালের যাত্রা দুজনে মিলে, সেখানে একটু বিরতি নেব, কারণ বিরতিতে যাচ্ছি না, ফোন আছে, একটু নিয়ে নি, কিন্তু এটা আমার একটু দীর্ঘ পথে শুনতে হবে। কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, শিবপুর থেকে বলছি। বলুন বলুন। বলছি ঝুমাদির কাছে আমার প্রথম প্রশ্ন, আমার এক বন্ধু, তাদের মানে বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। আচ্ছা। ছেলেটি কিন্তু মাকেও খুব ভালোবাসে, বাবাকেও খুব ভালোবাসে। ছেলেটি একটা মানে প্রতিষ্ঠানে, একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু ছেলেটির মা প্রচুর বড় লোকের ঘরে মেয়ে, কিন্তু বাবা মধ্যবিত্ত ঘরে। কিন্তু ছেলেটির বাবা কিন্তু ছেলেটিকে মানে যেরকম ভালোবাসে, ছেলেটির মা সেরকম ভালোবাসে না। কিন্তু ছেলেটির মায়ের প্রতি একদম, যেহেতু আমার বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড, মায়ের প্রতি অত্যাধিক অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, সবকিছু। কিন্তু ওই যে দুটো বিন্দু না, তার মধ্যে একটা বিন্দু একটু ছোট্ট হয়ে গেছে, আর একটা বিন্দু বড় হয়ে যাচ্ছে। এই বিন্দু স্ট্রংনেসটা আমাকে যদি বুঝিয়ে দেয় যে ছেলেটি কি করণীয় কর্তব্য। তার মায়ের কাছ থেকে সে অ্যাফেকশন, ভালোবাসাটা পাচ্ছে না, কিন্তু বাবার কাছ থেকে পাচ্ছে, কিন্তু সে বাবার বিন্দুটাকে জড়িয়ে উঠতে পারছে না, মায়ের বিন্দুটাকে জড়িয়েছে। আমাকে বললো আমি কি করবো, কিন্তু আপনাদের যে প্রবন্ধ হচ্ছে, আমি প্রবন্ধে এই কথাটা তুলে ধরলাম। একটু যদি আপনারা দুজনে বলেন, আপনারা দুজনেই কলকাতার নাম করা সহ্য হবে, তো একটু উত্তর যদি দেন তাহলে ভালো হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। অসম্ভব সুন্দর একটা প্রশ্ন রেখেছেন, যদিও জীবনের এটা একটা খুব যন্ত্রণার আবারও জটিল জায়গা, কিন্তু প্রশ্নটা অসম্ভব জরুরি। খুব জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আমাদের উনি নিয়ে এলেন। ঝুমা, কি জানিস তো, শুনে তো সত্যি খুব খারাপ লাগছে। বাবা নিজেকে উজাড় করে ভালোবাসছে, বাবার অসহায়তাটাও, হ্যাঁ, ডেসপারেশন, তার সর্বস্ব দিয়ে ভালোবাসছে, তার ক্ষমতার বাইরে গিয়ে ভালোবাসছে, কিন্তু সন্তান সাড়া দিচ্ছে মায়ের ভালোবাসায়। আমি এটুকু বলবো যে আস্থা রাখতে, সময় দিতে। ভালোবাসার পরীক্ষার অনেক, কিন্তু মানে ভালোবাসাটা তো একটা আবেগ, অ্যাবস্ট্রাক্ট জিনিস, তার পরীক্ষা কিন্তু ওয়েলথ, সম্পদ, ট্যাঞ্জিবল জিনিস দিয়ে হয় না, তার অ্যাবস্ট্রাকশনেই হয়। যখন সে পরীক্ষায় আসবে, আই প্রে সে সন্তান যেন সেটা আইডেন্টিফাই করে চিনতে পারে কোথায় আমার আসল ভালোবাসা আছে। কিন্তু এটা তো কলার চেপে করানো যাবে না যে আমি তোমাকে সব দিচ্ছি, তুমি আমাকে কেন এমনি করছো। আমি এটুকু বলবো যে বাবা হিসেবে তো উনি ঠিকই করছেন, মা বাবা হিসেবে তো আমরা সর্বস্ব দিয়েই সন্তানকে ভালোবাসি, সন্তানকে বড় করি। আরেকটু যেটা আমার মনে হচ্ছিল ঝুমা, দেখুন মানে মায়ের যে জায়গাটা সেটা তো আমরা সত্যিই জানছি না। আপনার যে বক্তব্যটা, আমি তাকে কিন্তু অস্বীকার করছি না, কিন্তু অনেক সময় অনেকের ভালোবাসার ভাষা তো খুব আলাদা হয়। হতে পারে মায়ের ভালোবাসার ভাষাটার থেকে বাবার ভালোবাসার ভাষাটাতে বিমূর্ত ভালোবাসা আরো অনেক স্ট্রং, মা হয়তো অনেক বেশি দ্রব্যাদি দিয়ে সে ভালোবাসাটাকে পূরণ করছে। হতে পারে, যেহেতু এখানে আমরা শুনছি যে অর্থনৈতিক ক্লাস ডিফারেন্স রয়েছে, সেটা কোথাও উল্লেখ রয়েছে, অ্যাজাম্পশন হতে পারে। বা আমাদের এটা একটু দেখতে হবে যে সন্তানকে মাকে বা বাবাকে
ভালোবাসার মধ্যে কোনো দায়বদ্ধতা থাকার দরকার নেই, এবং কোনো কম্পিটিশনও তো থাকার দরকার নেই। একেবারে না। কিছু কিছু ক্ষেত্রে যেমন এটা খুব স্বাভাবিক, যখন মানে আমরা যখন একটা পারিবারিক কনস্ট্রাকশন দেখি যে আমরা ছেলেমেয়েরা যখন, বিশেষ করে ছেলেরা 16-17 বছর বয়স, তখন বাবার সাথে তার যেরকম একটা রিফটও হয়, একটা কিন্তু তার সাথে কোথাও বন্ডিংও হয়, কারণ পৃথিবীটাকে মানে বাবার চোখ দিয়ে গাড়িটা মডেল কিনবে বা অফিসের বস এরকম করেছে, জেন্ডার স্টিরিওটাইপ থাকতে পারে, জেন্ডার স্টিরিওটাইপ আছে, কিন্তু এটা কাজ করে। আজকের সেটা ভাষা আস্তে আস্তে বদলে যাচ্ছে, কারণ মাও এই একই ভাষা বলছেন, মা ঘরে বাইরে দুটোই কাজ করছেন। তো এইটা যেমন বাবার সাথে তৈরি হচ্ছে, তো তখন তার কনফ্লিক্টেরও তৈরি হয়। বাবার থেকে বেশি মায়না পেলে তখন সবচেয়ে বেশি কনফ্লিক্ট বাবার আর ছেলেরই হয়, এবং বাবা যেটা 30 বছর কাজ করার পর পেয়েছে সে শুরুই হয়তো করছে। বহু পরিবারে কিন্তু এই নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব চলে। তো আমার মনে হয় যে এই জায়গায় একটু সময় দেওয়া হোক ছেলেটিকে, তাকে এত বড় পরীক্ষায় যেতে হবে না। আর আমার মনে হয় এখানে বাবা মা হারজিতের জায়গাটাও তৈরি হওয়ার দরকার নেই। এই যে বিন্দুর কথা তুই বলছিলি, ছেলেটি যদি কোনো কোনো বিন্দুতেও কোথাও ভালোবাসা রাখতে পারে, তাতেও কিন্তু বোধহয় আমরা একটু স্বস্তি পেতে পারি। একেবারে আমি বাবাকে বলবো যে ডিসহার্টেন্ড না হতে, ঠিক যেভাবে ভালোবাসছে আনন্দে সেভাবে ভালোবাসুক। ছেলে যখন মানে এট দি এন্ড অফ দ্য ডে কি মা এবং বাবা চাইবে আমার সন্তান আনন্দে থাকুক, ভালো থাকুক। তো সে যদি তার মাকে ভালোবেসে ভালো থাকে, একটু ভালো মানে এটা ওটা পেয়ে ভালো থাকে, আমি আমার মতো ভালোবাসা দিয়ে যাব, প্রয়োজনে আমার কাছে ঠিক আসবে। এই ভালোবাসারও দরকার আছে তার। এবং বোধহয় কোথাও তাকে যখন আমরা ভালোবাসা শেখাই, এই যে ঝুমা গোড়াতেই বলছিলেন যে আমরা চারপাশ থেকে ভালোবাসারও একটা ভাষা আহরণ করি, সেখানেও বোধহয় ঝুমা কোথাও এইটা যে আমাকে একজন মানুষ, তাকে আমি কতটা দিলাম না দিলামের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা, একদম এটাও বোধহয় একটা প্রাপ্তি। এটা মা বাবার কাছ থেকেই শেখা যায়, তাই না? হ্যাঁ, নিঃশর্ত ভালোবাসা। হ্যাঁ, সাউন্ডস ক্লিশে, কিন্তু কিছুটা সত্য আছে বই কি। কিন্তু এখানে আমি একটা সেম টাইম বলছি যে হতাশ হওয়ার কিছু নেই, মা বাবার থেকে যদি এটা না আসে অন্য কোনো কোথাও থেকে এলেই হয়ে যাবে। মানে যেটা তুই একদম গোড়ায় তোকে যেটা আমি জিজ্ঞেস করলাম, যে যদি পরিপার্শ্বে ছোটবেলায় না থাকে, পরবর্তীকালে কি সেটা এলে ভালোবাসার সেই স্ফুরণ আসতে পারে? মাস্টারমশাই, দাদার বন্ধু, কোথাও না কোথাও থেকে, কারণ হিউম্যান বিংস আর ভেরি ইন্টারেস্টিং, তারা খুঁজে খুঁজে বেড়ায় এবং যেই পায় অমনি ওটাকে ধরে নেয়। তার ঠিক আগেই, এই ফোনটির ঠিক আগেই যে কথাটাই ছিলাম, এবার একটু সেই দীর্ঘ পথে ঝুমাকে নিয়ে যাই, যেটা তুই বলছিলি যে প্রেমের দীর্ঘ পথ, যেটা একেবারে রোম্যান্টিক লাভের নিরিখেই যদি আমরা দেখি, যেখানে হয়তো অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের দাম্পত্য হতে পারে, প্রেম হতে পারে, পার্টনারশিপ হতে পারে, সেখানেও কখনো কখনো আমরা দেখছি যে একটি প্রেম থেকে আরেকটি প্রেমের মুখে আমরা হাঁটছি। এইটার কারণ কি? এই আবার ফোন, সুতরাং এই প্রশ্নে আমরা বারংবার যেতেই পারছি না, প্রেমান্তর হবে কি করে, কিন্তু ফোনটা নিই, তারপর ঝুমার সঙ্গে প্রেমান্তরে যেতে হবে। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি একটু আমার রিলেশনশিপ নিয়ে কথা বলতে চাই। নিশ্চয়ই শুনছি, বলুন। হ্যাঁ, আমি প্রথমে বয়সটা বলে নিই একটু, তাহলে হয়তো আপনাদের জাজ করতে সুবিধা হবে। বেশ। I am 21 years old. Okay, so for the last 6 years I have been in a relationship. Okay. With a guy. Okay. And recently আমার breakup হয়. আচ্ছা। And breakup টার reason ছিল cheating. He cheated on me very badly. Okay, তো লাস্ট 1 বছর ধরে আমাকে একটু রিলেশনশিপটার একটু ডিটেইলস আপনাকে দিতে হবে, আদারওয়াইজ আমি আমার প্রবলেমটাকে কনভে করতে পারবো না। তো লাস্ট 6 ইয়ার্স ধরে আমরা রিলেশনশিপে ছিলাম, মানে বোথ ওয়েজ খুব ভালো ছিল, মিউচুয়াল লাভ ছিল, খুব ডেডিকেশন। ইনফ্যাক্ট আমি বিশেষ করে এই রিলেশনশিপে ভীষণ সিরিয়াস ছিলাম। রাইট। ওকে, তো দ্য গাই ওয়াজন্ট দ্যাট মাচ সিরিয়াস, মানে ও বলেছিল হ্যাঁ আমি সিরিয়াস, কিন্তু এই রিলেশনশিপকে আমি ফিউচারে নিতে পারবো না, বিকজ সেটাও গোড়াতেই বলেছিল। বেঙ্গলি ফ্যামিলি এন্ড হি ওয়াজ ফ্রম আ পাঞ্জাবি ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। তো হি ওয়াজ লাইক কি না আমার ফ্যামিলি হয়তো নাও মানতে পারে, এগ্রি করবে না, তো আমি ফিউচারে এটা নিয়ে যেতে পারবো না, বাট ফর দ্য sake of this relationship we can be together. Okay, তো আমি সেটাকে এগ্রি করি, ওকে, বিকজ আই ওয়াজ ডিপলি ইনটু ইট, এন্ড আমি চাইছিলাম যে এই রিলেশনশিপটাকে যত দূর অবধি আমি এগিয়ে নিতে চাই পারি ততদিন আমি এগিয়ে নিয়ে যাবো। বাট লাস্ট 1 বছর ধরে থিংস চেঞ্জড একদম অ্যাব্রাপ্ট। ওকে, তো ওর তরফ থেকে আমি খুব ইগনোরেন্স পেতে থাকি, অ্যাটেনশন দিত না, রিলেশনশিপে অনেক প্রবলেমস হতে থাকতো, কিন্তু তবুও আই ডিডন্ট কুইট। হি ওয়াজ অলসো লাইক কি
ঠিক আছে আমাদের মধ্যে প্রবলেমস হচ্ছে, উইল সর্ট ইট আউট এন্ড উইল নট ব্রেক আপ। লাইক এমনি করে তো 6 ইয়ার্স এর রিলেশনশিপ এমনি করে ধাপ করে ব্রেকআপ করে দেওয়া যায় না। তো তারপরে কি হয়, কদিন আগেই আমাকে একটা মেয়ে কন্ট্যাক্ট করে, তো খুব কাঁদতে কাঁদতে বলে, শি ওয়াজ মাচ ইয়াঙ্গার দ্যান মি। তো আমাকে বলে যে আচ্ছা আমি তোমাকে কন্ট্যাক্ট করছি বিকজ তুমি যে ছেলেটার সাথে রিলেশনশিপে আছো সেই ছেলেটা আমার সাথে লাস্ট 11 মান্থস ধরে রিলেশনশিপে আছে। বুঝতে পারছি। তো আমার জন্য এটা বিশাল বড় একটা শক ছিল, মানে আমি এই শকটাকে একদম ওভারকাম করতে পারছি না। আমি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি, বাট স্টিল হি ওয়াজ লাইক কি না না ভুল হয়ে গেছে, হয়তো আমি ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছি, ইনফ্লুয়েন্স হয়ে গেছি এন্ড অল দ্যাট। কিন্তু ওর এইসব জিনিসগুলো আমি একদমই আর আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, একদম করতেই পারছি না। তো আমি ওখান থেকে বেরিয়ে এসেছি কোনো রকমে, খুব কষ্ট হচ্ছে। যেটা আমার কোয়েশ্চেন আপনাদের কাছে ম্যাম, সেটা হচ্ছে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আমি জিনিসটার মধ্যে আর ঢুকতে তো চাই না, হয়তো পারবো না। যদি হয়তো মাই পার্টনার ইফ অ্যাগ্রিজ কি হ্যাঁ হি উইল চেঞ্জ, মেবি আমি কোনদিন ওকে ট্রাস্ট করতে পারবো না। কিন্তু আমার পার্সোনাল লাইফ, আমার লাইফস্টাইল ভীষণ ভাবে অ্যাফেক্টেড হচ্ছে। বুঝতে পেরেছি। I have been in a depression, like আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি। তুমি একটু আমাদের সঙ্গে থাকো, নিশ্চয়ই আমরা তোমার কথার উত্তরে আসবো, কারণ এটা বোঝা যাচ্ছে যে তোমাকে কতখানি যন্ত্রণা দিয়েছে, কতখানি ভীষণ কষ্ট পাচ্ছি। আমি আমার পড়াশোনা আছে, আমি আগেও আপনাকে ফোন করেছিলাম, আমি আমার ক্যারিয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। নিশ্চয়ই তুমি একটু আমাদের সঙ্গে শুনতে থাকো। আমার লাইফস্টাইল এফেক্টেড হচ্ছে, এভরিথিং। ইনফ্যাক্ট আমার এরকম মনে হচ্ছে হয়তো আমি নেক্সট টাইম কোনো রিলেশনশিপে যেতে পারবো না। বুঝতে পারছি, বিশ্বাস করতে পারবো না। আঘাত আমার লেগেছে। রাইট, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা নিশ্চয়ই তোমাকে কিছু বলা যায় কিনা, কোনো পথ দেখানো যায় কিনা তার চেষ্টা করব। অনেক ধন্যবাদ বাবা ফোনটার জন্য। ঝুমা তো উত্তর দেবেন, আমি শুধু একটাই কথা বলবো, জীবন অনেক বড়, জীবনের প্রেম বিশ্বাস তাই নিয়ে এত তাড়াতাড়ি 21 বছরে জীবনের চূড়ান্ত ছবিগুলো আমরা নাই বা আঁকলাম, কিন্তু আমি তোর জীবন অনেক বড় সেই জায়গা থেকে উত্তর দিতে চাইবো। যদি তার এখন 21 বছর বয়স এবং 6 বছরের প্রেম, আমার মনে হয় আমাদের চারিপাশে যে ইয়াং মানুষরা আছেন তাদেরকে আমার রিকোয়েস্ট যে জীবনে প্রথম যে প্রেম আসছে তার সাথেই আমি তার মানে সেই তৎক্ষণাৎ একটা ডিসিশন নিয়ে নিলাম, তার সাথে বাকি জীবনটা কাটাবো। আমার মনে হয় একটু সময় দেওয়া নিজেকে। একদম। এবং এখানে কিন্তু একটা ইঙ্গিতও ছিল ঝুমা, কারণ ছেলেটি কিন্তু বলেছিল যে আমার পরিবার না মানতে পারে, এখনকার মতন একটা সম্পর্ক আছে। আমি বলবো মেয়েটির আমার অত্যন্ত কষ্ট হচ্ছে শুনে, বাট হয়তো প্রেমে পড়লে তো আমাদের তাই হয়, আমাদের বাস্তব বোধ চলে যায়। যেখানে সে জানতে পারছে যে ছেলেটি ইন সো মেনি ওয়ার্ডস বলছে আমার পরিবার মেনে নিতে পারবে না, সে অলরেডি একটা রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট করেছে। কিন্তু আমি সেই রিয়েলিটি এসকেপ রুট খোলা রেখে সে ঢুকছে ঝুমা। সেখানে আমি এর মানে এই নয় যে আমি প্রেম করা মাত্রই আমার সেখানে বিয়ের কথা বলতে হবে, বাট যেখানে অলরেডি সে ইন সো মেনি ওয়ার্ডস বলে দিয়েছে যে আমি এটার ভবিষ্যৎ সিরিয়াস লেভেলে নিয়ে যেতে পারবো না, কারণ আমার পরিবারের এই রেস্ট্রিকশনস ইত্যাদি, এবং তার সেই জায়গায় সে পৌঁছয়নি যে সে পরিবারকে অতিক্রম করে এই প্রেমটাকে জায়গা দেবে। তাহলে পর আমি মেয়েটিকে বলবো যে সেখানে তো সে সত্যি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল, কল্পনার জগতে, মানে ফর দ্য সেক অফ দ্য রিলেশনশিপ বলতে কি বোঝাচ্ছি। ঠিক, এটা কিন্তু আমি সত্যি বলতে চাই যে প্রেমের কিন্তু একটা ভয়ানক শক্তি আছে। কি সেটা? সেটা হচ্ছে জাস্ট এখন যদি আমার হার্ট ব্রেকটা হয়ে থাকে, হোল্ড ইউর ব্রেথ, হোল্ড অন টু লাইফ। আরেকটা প্রেম এসে যখন নাড়া দেবে না, সমস্ত ব্যথা ভুলে গিয়ে মুখ থুবড়ে প্রেমে পড়বো আবার। শুধু ব্যথা না, সমস্ত অভিজ্ঞতা, লার্নিং সব ভুলে যাব, সমস্ত। আবারও হয়তো সেই একই ভুল করব, কিন্তু ওটা আটকাতে পারবো না। সুতরাং কলার ফ্রেন্ড এর আগে যে ছিল তাকে বলার যে একটু ধৈর্য ধরো। কবি সুমনের গান শেষ দানে হেরে যাবই যদিও আমি আবার খেলবো, চাইবই প্রতিশোধ। তো সুতরাং সেই যে মানে প্রেমের এই অদ্ভুত চলন, তাই নিয়েই তো কথা হচ্ছে। কিন্তু বারবার যে প্রশ্নে যেতে চাইছি ঝুমাকে নিয়ে, আর ততবার আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। একটু প্রেমান্তরের গল্পে আসি। সত্যি কিভাবে আমরা একটা প্রেম যেখানে আমরা হয়তো খুব স্থায়ী রয়েছি, ভালো রয়েছি, সেখান থেকে শিফটটা হয়। এই স্থায়ী আর ভালোর মধ্যে একটা কমপ্লেসেন্সি আসে, মানে এক ধরনের বোরডাম বলতে পারি কি আমরা? আমি ঠিক জানি না কমপ্লেসেন্সির আরেকটা শব্দ কি বলবো। সেটা বোরডাম নয়, কিন্তু এই ভালো থাকা মানে আপাত দৃষ্টিতে সত্যিই তো কিছু খারাপ নেই, দুজনের
ছোটখাটো সেটা আলাদা ব্যাপার, বাট দুজনে মিলে একটা দীর্ঘ সম্পর্কে চলছে, সংসার করেছে, সন্তান হতেও পারে নাও হতে পারে, দুজনে কাজ করছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, দে আর হ্যাপি কাপলস। এ তৎসত্ত্বেও কি করে আরেকটা সম্পর্ক হয়? এটার একটা বিরাট জায়গা হচ্ছে যে প্রেমের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রেমের মধ্যে একটা বিরাট আকারে ফ্যান্টাসি, ইমাজিনেশন কাজ করে। যখন আমরা দীর্ঘ একটা জীবন ফাংশনালিটিতে কাজ করি, দৈনন্দিন কার্যাদিতে কাটিয়ে ইত্যাদি, সেখানে ভালো থাকা আছে, সেখানে সিকিউরিটি আছে, স্টেবিলিটি আছে, আরাম আছে, পরস্পরকে নিয়ে একটা আরাম আছে, আর তার জন্য আমাকে বিশেষ করে একটা কমফর্ট আছে যেখানে আমি গায়ে দুর্গন্ধ নিয়েও ঘুরতে পারি, এবং বাকিগুলো বলছি না। আমার মনে হয় সেইটা যখন তৈরি হয়ে যাচ্ছে, তো আপাত দৃষ্টিতে তো প্রশ্ন জাগতেই পারে, তো কিসের দরকার ছিল আরেকটা প্রেম? বাট এটাই তো শুধু জীবনের একটা সাইকেল নয়। প্রেমের মধ্যে অনেক কিছু আসে যেখানে আমার ফ্যান্টাসি স্টিমুলেটেড হয়। মানে সেটাকে একটা নতুন প্রেম যখন আমায় নাড়া দিচ্ছে, তখন তার থেকে তৈরি হওয়া যে আবেগ, কোথাও তার প্রতি আমাদের টানটা চিরন্তন, মানে আমরা তাতে সাড়া দিতেই চাইবো। হ্যাঁ, দিতেই চাইবো। আমাকে কেউ নতুন ভাবে দেখছে, সেই চোখে আমি নিজেকে নতুন ভাবে দেখছি। এটা কি কোথাও তুই বলবি তার যে মানুষটি এলেন তার প্রতি প্রেম, নাকি আমার প্রতি প্রেমের একটা এক্সটেনশন? অনেকটা আমার প্রতি প্রেম সেখানে জড়িয়ে আছে। কারণ যদি সেখানে ভালোবাসার জায়গা থাকে, যদি আমার আসল সম্পর্ক যেটা আমি সেখানে যদি আমি সত্যি ভালোবাসা এবং ভালো আছি, আনন্দে আছি, সেটা থাকলে পর তাহলে সেটা আমার নিজের পরের যে প্রেমটা আসছে সেটা আমার নিজের একটা উত্তরণ বলা যেতে পারে। যদি আমার সেই জায়গাটা না থাকে, সেখানে তো আমরা অনেক রিয়েলিটির কারণ মানে আমরা সেটা না হয় ছেড়েই রাখলাম। ধরুন যেখানে দুটো মানুষের সম্পর্কই খুব খারাপ, একে অপরের মধ্যে ভীষণ একটা ভায়োলেন্স ইত্যাদি বা মনোমালিন্য, সেখানে আরেকজনকে নিয়ে মনে হচ্ছে আমি ভালো থাকবো, প্রেমে পড়লাম, এটা একটা অন্য গল্প। কিন্তু আমি বলছি ধর যেখানে কিন্তু আপাত দৃষ্টিতে কিছু ছোটখাটো অসুবিধা ছাড়া কিছুই সমস্যা নেই, তারপরেও তার জীবনে আরেকজন আসছে যাকে নিয়ে তার একদম উথাল পাথাল ভালো লাগা তৈরি হয়। এবং এটা নারী পুরুষ নির্বিশেষে আসবে, স্বামী স্ত্রী নির্বিশেষে আসবে, এবং যে কোনো সময় আসতে পারে, যে কোনো কাপলের ক্ষেত্রে আসতে পারে। কারণ এই একজনকে নিয়ে আমি যে স্বপ্ন গড়ে আজকে যে দৈনন্দিন জীবনে পৌঁছেছি, তার একটা বোরডম আমাকে কোথাও ছোবেই। তার যেরকম একটা আরাম আছে, তার একটা বোরডম আছে। তখন আমার অজান্তে শুরু হয়ে যায় ভালো লাগাটা, তারপরে তার লাগামহীন একটা ভালো লাগা হয়, মিথ্যে এসে যায়, তখন একটা অদ্ভুত পরিস্থিতিতে পৌঁছে যায়। আমার মনে হয় এইটা যদি আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি, যেটা হতেই পারে, হ্যাঁ, এটা একটা সম্পর্কের পরীক্ষা, এবং এটা একটা আমার নিজের পরীক্ষাও আছে, যেখানে অনেক সময় আমরা নিজেকে হঠাৎ অন্য চোখে দেখি। আমার হয়তো ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমি আর অ্যাপ্রিশিয়েট করতে পারি না নিজের ক্ষেত্রে, সেটা হঠাৎ আলাদা করে চোখে পড়ছে। এমন এই নয় যে আমার যে পার্টনার, আমার যে স্পাউস, সে সেটা অ্যাপ্রিশিয়েট করে না বা কিছু, কিন্তু তার বাইরেও একটা প্রয়োজন জাগে। ভাঙিরে দ্বার কোন সেখন অপরাজিত ওহে, এবং এরম ভাবে দরজা নেড়ে গেলে তখন তো প্রেমের কাছে কোথাও একটা সারেন্ডার আসে। সেইটাই আমার তোকে জিজ্ঞাসা, কারণ ধর এটা তো সত্যি একটা খুব সম্পর্কের মধ্যে তৈরি হওয়া বড় যন্ত্রণার জটিলতা। কি করণীয়? কারণ এমন তো সত্যিই হতে পারে যে এটা হয়তো তাকে একটা তাৎক্ষণিকভাবে ভীষণ ভালো লাগাচ্ছে, তার হয়তো তাতে সাড়া দিতেও ইচ্ছে করছে, কিন্তু এতদিনের যে সম্পর্ক, এতদিনের যে প্রতিশ্রুতি, এতদিনের যে একটা একসাথে পথ চলা, সব কি মিথ্যে হয়ে যাবে? না, ওটা সত্য বলেই আমাকে ফিরে আসতে হবে তার সাথে কথা বলার জন্য, তার সাথে নতুন করে আবার সম্পর্কটা গড়ার জন্য। কিভাবে অনেক সময় যখন হয়, ওল্ড কাপলস যখন আসছে, তাদের নানান ভাবে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখা দিচ্ছে, নট দ্যাট দে হেট ইচ আদার, খুব সুন্দর দুটো মানুষ, তখন তাদের নতুন করে নিজেদেরকে আবার ডিসকভার করতে হয়, নিজেকে ডিসকভার করতে হয়, পরস্পরকে ডিসকভার করতে হয়, কিছুটা রোল প্লে এর মধ্যে যেতে হয়, কিছুটা কথা বলতে হয় যে কি ঘটেছে, এবং দোষারোপ না, দোষারোপ একেবারেই না, কারণ এটা দুজনেরই কখনো না কখনো পরীক্ষায় আসবে। মানে একজনের এই মুহূর্তে হয়েছে বলে অন্যজনের হবে না, এটা একেবারেই। এবং সে মানুষ যদি একটা ইনসাইটফুল মানুষ হয়, তার তো অবধারিত হবে, এবং
হয়তো একাধিকবার হবে, কারণ তার এই সম্পর্কটা নিয়ে সমস্যার জায়গা নয়, তার নিজের উত্তরণ নিজেকে নিয়ে তাকে বারবার নিজেকে রিডিফাইন করতে হবে। এইখানে একটা প্রশ্ন আমার আবারও, আমরা যেহেতু আজকে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছি, মূলত রোমান্টিক লাভের নানান দিক তো উঠে আসতে বাধ্য। এখানে তোকে একটু আমি কাট করবো, এটা বলতে গিয়ে যেটা মনে হলো যে কারণে অনেক সময় আমরা অনেক সময় ভুল বুঝি শিল্পীদের, তাদের একাধিক সম্পর্কের জায়গা হচ্ছে এটা। আরেকটু বল, আরেকটু ইলাবোরেট বল। হ্যাঁ, যে তার এই যে বারবার নিজেকে রিডিফাইন করে দেখতে হয়, তার স্টিমুলেশন অফ দ্য ফ্যান্টাসি, কারণ তার ব্যক্তিত্বের গঠন সেখানে পড়ে আছে, মানে সেখানে তার যে পরিমাণ ফ্যান্টাসি রয়েছে, যে পরিমাণ সৃজনশীলতা রয়েছে, সৃজনশীলতা, আবেগের স্টিমুলেশন, তার দৈনন্দিন থাকায় সেটা একটা পয়েন্টে বোর্ডাম আসবে, ফ্ল্যাট যাবে, তখন তার দরকার আছে সেটা। এটা কিন্তু একটা খুব জরুরি জায়গায় ঝুমা আবারও আমরা ভুল রিড করি শিল্পীদের যে তাদের চরিত্র নেই ইত্যাদি। আমরা আসবো, সেটা আমরা আরেকটু বিস্তারিত শুনবো, কিন্তু একটা ফোন চলে এসেছে, সুতরাং ফোনটা আমাদের একটু নিয়ে নিতে হবে। কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, আমি প্রথমেই বলি আমার এজটা, আমি 24 ইয়ার্স ওল্ড। বলুন। আর আমি ডিভোর্সি। আচ্ছা। আমার 20 বছর বয়সে বিয়ে হয়, তো বিয়ের পরে আমার ডিভোর্স হয়ে যায়, 2 বছরের মাথায় আমার ডিভোর্স হয়। তো প্রেম বিষয়টাতে বহুবার বহু রকম ভাবে বাধা পেয়েছি। বাধা পেয়েছি বলতে এরকম যে আমি যখন প্রথম প্রেমে পড়ি ক্লাস 11, তো সেই প্রথম প্রেম আমার ভেঙে যায়। মানে আমি কিন্তু যথেষ্ট ভালোবেসেছি, যথেষ্ট কেয়ার করেছি, কিন্তু কোনো একটা সময়ের পরে নিজেকে খুব অবহেলিত বলে মনে হয়, সম্পর্কটা ভেঙে যায়। তারপর বিয়ে ঠিক হয়, সেখানেও সেই একই প্রবলেম, না আমাকে ভীষণ নেগলেক্ট করে, আমি এটা নিতে পারি না, তো ভেঙে যায়। আফটার ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমার, আফটার ম্যারেজ আমি দেখি, আমি গান গাই, তো আমার প্রথম সমস্যা হয় আমার গান গাওয়াটা বন্ধ করে দেওয়া হয়, আমাকে পারফর্ম করতে দেওয়া হয় না। দীর্ঘদিন কারোর সঙ্গে কথা বলা যাবে না, কোনো ফ্রেন্ড থাকবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়। তো আমি ভীষণ একা হয়ে যাই। একা হতে হতে, ফ্রাস্ট্রেটেড হতে হতে আমি বিয়ের 6 মাসের মাথায় সুইসাইড অ্যাটেম্প্ট করি। তো তারপরে আমি বেঁচে যাই, বাবা মার কাছে চলে আসি, সেখান থেকে আমাকে আবার পাঠিয়ে দেওয়া হয় জোর করে, যে কেউ তো চায় না একটা সংসার ভাঙুক, সবাই চায় যে সংসারটা টিকুক, হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল মারধর শুরু, অশান্তি শুরু, কারোর সঙ্গে কথা বলা যাবে না। সামান্য কারোর সঙ্গে কথা বললেও আমার হাজবেন্ডের ধারণা ছিল যে হয়তো তার সাথে আমার কিছু আছে। বুঝতে পারছি, কারণ দুটো মানুষের চিন্তা ভাবনাটা টোটালি আলাদা। কারণ আমি বড় হয়েছি মিউজিক্যাল ফ্যামিলিতে, আর আমার হাজবেন্ড লয়ার ছিল, সেই জায়গাটা থেকে একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। তারপরে আমার ডিভোর্স হয়, আমি এখানে চলে আসি, মানে আমার বাপের বাড়িতে। এখানে আসার পরে একটি আমার পাড়ারই একটি ছেলে, কোনোদিন কথা বলতাম না কিন্তু চিনি, এই সেই সূত্র ধরে বন্ধুত্ব হয়। বেশ, আমার বাড়ির 5টা বাড়ি পরে বাড়ি, তো প্রেমে পড়ি, ভালো লাগে, সে আমাকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করবে, বাট 7টা-8টা মাস কাটার পরে সে আমাকে বলে যে তার ফ্যামিলি প্রবলেম, সে আমাকে বিয়ে করতে পারবে না। অলরেডি উই আর ইন ফিজিক্যাল রিলেশনশিপ। তো সেইখানে আমি জানি না যে আমি সত্যি আর কোনোদিন প্রেমে পড়বো কিনা, হয়তো পড়বো, কিন্তু আমার এখন না ভেতর থেকে একটা ভীষণ ভয় জন্মে গেছে যে প্রত্যেকটা মানুষই বোধহয় একই রকম হয়। একদম বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আবারও আপনাকে, এবং আমরা কোথাও খুব ধন্য যে আপনি জীবনের এত জটিল যন্ত্রণার কথা, আমাদের এত ব্যক্তিগত কথা আমাদের সঙ্গে এখানে ভাগ করলেন। ভালো আছে, ভালো থেকোতে বোধহয় সেখানেই আমাদের সঙ্গে আপনাদের বন্ধন। কি বলবো ঝুমা? না, আমার তো খুবই কষ্ট হচ্ছে শুনে। 24 বছর এক্স্যাক্টলি, যে মিউজিক্যাল পরিবারে বড় হয়েছে, তাকে 20 বছর বয়সে কেন বিয়ে দিল? সেটা যদি ধর সে নিজেও প্রেম করে থাকে, আমি জানি না, এখানে তো বললো অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, মানে সেখানে যদি সেটা যদি তাও হয়, তার পরবর্তী অধ্যায়ে যে ধরনের বিশ্বাসকে আবারও ফিরে পাঠিয়ে দেওয়া হলো। মানে এখানে দেখো, আমরা বলছি যে যাতে কেউই চায় না সংসার ভাঙুক, আরে মানুষটা ভেঙে যাচ্ছে, মানুষটা শেষ হয়ে যাচ্ছে, কি সংসার আমি গড়বো? তারপরে যেটা হলো, আমার মনে হয় যখন এত ধরনের অভিজ্ঞতা হয় একটা মানুষের জীবনে, আমার তো নিজেকেও চিনতে হবে।
আমায় বুঝতে হবে আই এম এ রিচ পারসন ইন এক্সপিরিয়েন্স। এই রিচনেসটা, এই এক্সপিরিয়েন্সিয়াল রিচনেসটা আমি আরেকটা এক্সপিরিয়েন্সিয়াল রিচ মানুষের সাথে শেয়ার না করলে দের ইজ এ পসিবিলিটি এটা মূল্য পাবে না। কোথাও কি তাহলে তুই বলছিস যে যাকে আমি চয়ন করলাম, বেছে নিলাম, সেইখানে আমাকে আরেকটু কেয়ারফুল হতে হবে? হ্যাঁ, আমার মনে হয় হতে পারে যে যখন সে সমস্ত কিছু মানে ভাঙন থেকে উঠে এসে বাড়িতে আসছে, তখন কোনো সহানুভূতি, কোনো বন্ধুত্বর হাতই তার কাছে সত্যি তাকে একটা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, তার ফলে ধাক্কাটা আজকে এতটাই বেশি। কিন্তু ওটা হওয়ার সম্ভাবনা আছে বলেই আমাকে সচেতন হতে হবে, কারণ দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্সিয়াল রিচনেস যেটা সকলে বইতে পারবে না। ঠিক কথা, একদম তাই। তো আমি যার সাথে প্রেমে যাচ্ছি, প্রেম ভালোবাসা এটা তো একটা অত্যন্ত আন্তরিক জিনিস। তো সে এই আন্তরিক মানুষটা কি সে এত বড় রিচনেসটা বহন করতে পারবে? আমার এই অভিজ্ঞতার যে এত পলিস্তর সেটাকে কি সে নিতে পারবে? একেবারে, কারণ সেটার সাথে সাথে তো আমারও পরিবর্তন হয়েছে, তো তাকে তো সেইটা বহন করতে হবে। একদম, কারণ সত্যি যেটা ফোনটা শুনতে শুনতে আমাদের মনে হচ্ছিল, আমাদের যে কলার বন্ধু ছিলেন সঙ্গে, ওর 24 বছর বয়সে ও জীবনের এতগুলো দিক দেখেছে। আপনাকে এটাই বলার, ঝুমার সাথে আমি সম্পূর্ণ সহমত, যার কাছে যাবেন সে যদি অত্যন্ত মর্যাদা এবং সম্মানে আপনার এই এতদিনের অভিজ্ঞতাকে সশ্রদ্ধভাবে গ্রহণ করতে পারেন, তবে সেই আপনার আসল মানুষ হওয়া উচিত। অপাত্রে নাই বা ব্যয় করলাম নিজেকে, মানে সেটাও যদি আমরা একটু এখানে আমি আরেকটু বলতে চাই, একটু এক্সটেন্ড করতে চাই, ইলাবোরেট করতে চাই যে এই বয়সে এইরকম যখন বন্ধুত্ব আসে, অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে পার্টিকুলারলি সে বললো আমাদের ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে গেছে, এটাই স্বাভাবিক যে সেখানে আমার ইন্টেন্সিটি, ফিজিক্যাল ইন্টেন্সিটি অত্যন্ত বেড়ে যাবে। তার নিজস্ব একটা বয়সের চাহিদা আছে, এবং যেহেতু সে এত বড় একটা ভাঙন থেকে আসছে, সে আরো জড়িয়ে ধরতে চাইবে, আদর চাইবে, ফিজিক্যাল আদর চাইবে। সেইটা যখন তৈরি হচ্ছে, দ্যাট ইজ অল দ্য মোর রিজন আমি তাকে বলবো যে তাহলে আমাকে ওটা ডিস্টিংগুইশ করতে হবে যে এটা হয়তো আমার সময়ের জন্য আমাকে একটু বইয়ে যেতে সাহায্য করবে, বইয়ে নিয়ে যাবে, হয়তো বাকি জীবনটা এর সাথে চলার মতো সে পাত্র নয়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তাহলে আমার আঘাতটা এত মর্মান্তিক হবে না যে আমি আর কারোর সাথে এই প্রেমে যাব না। মানে আমারও তো প্রয়োজন ছিল, আমারও তো প্রয়োজন ছিল, যেখানে আমি সাড়া দিয়েছি। একদম একদম, খুব জরুরি একটা জায়গা, যেখানে কিন্তু কোথাও আমাদের এই যে শারীরিক আদান প্রদান এবং তার সাথে সাথে প্রেম, কোথায় গিয়ে আমি তার থেকে কতটা প্রত্যাশা রাখবো, একটা খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু ঝুমা আমাদের ধরিয়ে দিলেন। ইতিমধ্যে আরো একটি ফোন এসে গেছে, একটু নিয়ে নি। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি আপনার আলোচনা থেকে আমার খুব ভালো লাগছে জিনিসটা, অনেক ধন্যবাদ। আমি একটা ব্যাপারটা জিজ্ঞাসা করছি। বলুন। প্রেম ঘটিত বলে দেখেছি, প্রেম মানে হয়তো ধরুন একজনের কারো ডিভোর্স হয়ে গেল, অনেক অফার আসে, অনেক কিছু প্রেম আসে, অনেক কিছু আসে সবার, কিন্তু দেখি বেশিরভাগ থাকে ফিজিক্যাল রিলেশনের ব্যাপার, মানে একদিন চলো যাই ঘুরে আসি, তারপরে মানে কোথাও মনে হয় যে আজকে তার সাথে প্রেম করলাম, কালকে তার সাথে ঘুরলাম, দুদিন যদি সে আমায় ভুলে যায়, এটাও তো কোথাও একটা লাগে। আরেকটা দেখি আমার একটা বান্ধবীর ক্ষেত্রে, সে প্রায় 8-10টা ছেলের সাথে প্রেম করে ফেলেছে, ফিজিক্যাল রিলেশনও করে ফেলেছে, কিন্তু সেটা কি আদৌ প্রেম বলে? আচ্ছা, আমি এই দুটো মানে আমি এই জন্যই ভাবছি যে প্রেম আপনাদের আমি ডেইলি দেখি এবং আমি নিজে খুব উপকৃত, আমি আপনাদের কাছে অনেকবার ফোন করেছি। অনেক ধন্যবাদ। আপনাকে তো প্রচন্ড আমার মানে দুজন থাকলে, আপনারা দুজন থাকলে মানে আমি সবকিছু মানে খাওয়ার মনে 4টের পর। অনেক ধন্যবাদ। আমি সেই দিকে আমিও নিজে মানে আমার বাড়িতেও খুব প্রবলেম, আমি এই বিষয়ে কথা বলেছিলাম আপনাকে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমি দেখেছি আমার একটা বান্ধবী এইরকম মানে সে হয়তো ডিভোর্সি, কিন্তু সে অনেক অফার পায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবকিছুতেই দেখি আমার সাথে শেয়ার করে, বা আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি ওই একই জিনিস, মানে কাউকে যে মন দেব, ধরুন কাউকে একটা আমি ভাবি প্রেম এটা কি হয় না যে দুজনের একটা সুখ দুঃখের সাথী, ভালোবাসা, এগুলো আগে আসুক, তারপরে তো রিলেশনশিপ। একদম বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। কাজে যৌনতা আর ভালোবাসা কোথাও তারা যেন গিয়ে এক হয়ে যাচ্ছে, কোথাও আবার তারা একে অপরের সঙ্গে মোটেই ভালো সম্পর্কের মধ্যে থাকতে পারছে না। কোথায় বা তাদের এক হওয়া, কোথায় বা তাদের বিচ্ছেদ?
এক হওয়াটাতে আগে আসি, কারণ সেটা সোকল বাঞ্ছনীয়, যেখানে আমার ভালোবাসার অবজেক্ট এবং সেই ভালোবাসার অবজেক্টের সাথে আমার নানান আদান প্রদান দেওয়া নেওয়ার মধ্যে শারীরিক দেওয়া নেওয়াও জুড়ে আছে, একটা বন্ধনে বাঁধা আমরা, সেটা ডিজায়ার, যেখানে আমার লাভ অবজেক্ট আর সেক্সুয়াল অবজেক্ট দুটো এক হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেটেড হচ্ছে। অন্য যেটা আমাদের আগের কলার বন্ধু বললেন যে তার নিজস্ব এক ঘনিষ্ঠ বান্ধবী, দুজনের কথা বললেন, দুজনের জীবনেই প্রায় এই ধরনের ঘটনা, এবং তার একাধিক প্রেম হচ্ছে, শারীরিক সম্পর্কে ইনভলভ হচ্ছেন। মানে যদি আমাদের অবজেক্টিভলি দেখতে হয়, সেটা তো বিরোধ করার কোনো প্রশ্ন ওঠে না। সে তার সচেতন অবস্থায় যদি সে একাধিক শারীরিক সম্পর্কে যাচ্ছে, দুজনেরই যদি সম্মতি থাকে সেটা তাদের বিষয়। এখন দেখতে হবে উনি যেটা চাইছেন, হয়তো তার বন্ধু সেটা চাইছেন না, উনি চাইছেন আমাদের কলার ফ্রেন্ড যার সাথে একটা ভালোবাসার প্রথম ভালোবাসাটার কথা যেটা বলছি, যেখানে আমার লাভ অবজেক্ট আর সেক্সুয়াল অবজেক্ট ইন্টিগ্রেটেড হচ্ছে। ঠিক, বাট এমন হতেই পারে যে তার বন্ধু চাইছেন যে যেহেতু এই লাভ অবজেক্ট সেক্সুয়াল অবজেক্ট ইন্টিগ্রেটেড হওয়াটা একটা বিরাট পরীক্ষার জায়গা, বাবা অন্তত আমার ক্ষণিকের ক্ষুধা মিটুক। এবং এইটা আমার মনে হয় আজকের অনুষ্ঠানে একটু আমাদের বোধহয় ঝুমার কথায় আসছে, যখন আমি বলবো আর একটু বিস্তারিত আমাদের শোনারও দরকার আছে, যে কখনো কখনো কিন্তু শরীর প্রেমহীন হয়েও আসতে পারে, এবং সেটা মানেই সবসময় আমাদের নাক সিটকে ফেলতে হবে তা নয়, কিন্তু এটা যেন আমি আলাদা করে চিনতে পারি। হ্যাঁ, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এই বিপদে যদি পড়ি যে আমার শারীরিক চাহিদা এতটা বেড়ে গেল যে সেটা থেকে আমি একটা অ্যাকশনে চলে গেলাম, তারপরে ওরে বাবা এটা কি করে ফেললাম বলে আমাকে সম্পর্কে বাকি জীবনটা সম্পর্কে চলে গেলাম, এটা তো দরকার নেই। হয়তো আদৌ আমার তার সাথে কিছুই সেভাবে একটা দীর্ঘ যাত্রার কিছু নেই, সম্ভবই নয়, শুধুই শারীরিক আকর্ষণ একেবারে। এবং অ্যাভেলেবিলিটি ডাজ ম্যাটার। তো সেটা যদি সেই জায়গায় রেখে আমি একজন ম্যাচিওর অ্যাডাল্টের মতো উইথড্র করতে পারি, তাকে তো আমার নাকশিটকে দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেখানে আমি তোকে বলবো, যেটা আমরা অনেক সময় আমাদের ফোনেও পাই এবং আমাদের নিজেদের চেম্বারেও কাজ করতে গিয়ে পাই ঝুমা, শর তুইও সেটার মুখোমুখি অসংখ্যবার নিশ্চয়ই হোস, যেখানে যে মুহূর্তে শারীরিক আদান প্রদান চলে আসছে তখনই কিন্তু কিছু প্রত্যাশা, কিছু সামাজিক দায় এবং একটা জটিল প্রেম কিছু একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। মানে আমাদের সমাজ ব্যবস্থাটা যে মূল্যবোধে দাঁড়িয়ে থাকে, তাতে কিন্তু শরীর এলে গঠনও, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তখনই শরীর আসা মাত্রই কিন্তু তাকে একটা আমরা আলাদা স্তরে উন্নীত করে দিই। যদি এমন হয় যে দুজনের মাঝে মাঝে দেখা হতো, পাশের বাড়ি দেখা সাক্ষাৎ হতো, কিন্তু শারীরিক কিছু হয়নি, তখন অবধি কিন্তু যদি প্রেমটা ব্রেকআপও হয়ে যায়, সে যেন একটা স্তরে সেটাকে নিতে পারছে। এক্স্যাক্টলি, তার কারণ আমরা বড়ই হই এমন ভাবে যেখানে আমরা সেক্স, শারীরিক সম্পর্ককে অত্যন্ত নিচু চোখের দেখি, অশ্রদ্ধার সমেত দেখি, এবং সেটা লিস্ট ডিজায়ারেবল। মানে সেক্স পাওয়াটা একটা ভয়ানক জিনিস, এবং মেয়েদের তো পাওয়ার প্রশ্নই নেই, ভুলে যাও, তাদের পেলে পর ডাইনি বলে পুড়িয়ে ফেলো। ঠিক কথা। তো আমার মনে হয় সেই পরীক্ষা যদি আসে, তো তাহলে পর তো আমাদের খুবই, মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা আমরা বলতে পারি না, যেখানে নানানভাবে মহিলারা তাদের নিজের জীবনযাপন বেঁচে। তো আজকে আমাদের কলার ফ্রেন্ড যেখানে বলছেন, যেমন হতেই পারে আমার খারাপ লাগছে ওনার জন্য যে উনি এমন কাউকে পাচ্ছেন না যার সাথে আমার সম্পর্ক হবে, ভালোবাসা হবে এবং শারীরিক প্রেম হবে, এবং বাকি জীবনটা তার সাথে কাটাবো সুখে দুঃখে। আমরা কিন্তু কয়েকটা ফোনও এই জাতীয় পেলাম, এই যে আমাদের আরেক কলার বন্ধু যিনি বলছেন যে আমি ডিভোর্সের পরে এখানে চলে এসেছি, কিন্তু সেই জায়গাটা তৈরি করছে না। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে তার চাহিদা, তার যে ঘনিষ্ঠ বন্ধু তার চাহিদা, যে কারণ যেটা বললাম যে এটা পাওয়াটা মুশকিল, কঠিন হয়, কিন্তু সেখানটাতে আমার মনে হয় একটু কি আমরাও সময় দিয়ে দেখতে পারি, কারণ নিশ্চয়ই, মানে সেটা তো প্রশ্নই ওঠে না, আমাদের পুরো জীবনটাই সময় দিতে হবে, প্রেমের কোনো বয়স হয় না। মানে আমরা যদি মনে করি যে আমার প্রথম প্রেম হতে পারে 15-16 বছর বয়সে, এবং তার থেকে আরো অনেক আগেই হয়তো তারা ছোটবেলা থেকে তাদের ভালোবাসাটা অন্য ভাবে আসে, তার ভাষাটা অন্য, দুটো টডলারের মধ্যে ভালোবাসার আদান প্রদান হয়, সেটা নিয়ে আমরা বড়রা অনেক সময় কিন্তু নাক সিট করি, ব্যঙ্গ করি, ওদের পেছনে লাগি ইত্যাদি। ওয়াই কান্ট বি রেসপেক্ট ওদের ভালোবাসা? এটা ভালোবাসার একটা ভাষা যেটা পরিবারের বাইরে, পরিবারের পরিধির বাইরে। তাহলে সে বাকি ভালোবাসাগুলো জানবে কি করে? সব ভালোবাসা মানে তার রোমান্টিক জায়গা যাচ্ছে না। একদম তাই, ভালোবাসা অনেক শেয়ারিং রয়েছে। ঠিক ঠিক। এবং ভালোবাসা আমাদের মধ্যে অনেক বিউটিফুল কোয়ালিটিস নিয়ে আসে। অ্যাবসলিউটলি। আমার অ্যাকচুয়ালি মনে আছে যে এটা
বলতে বলতে হঠাৎ মনে পড়লো আমার এক বন্ধু, আমরা স্কুলে পড়তাম, সে এখনো আমার বন্ধু, স্কুলের বন্ধু, তার ভাই ছিল, আমরা মাঝে মাঝে স্কুল কেটে, এটা বলা বেশি যাবে না, অন্য সময় বলবো, ওর বাড়িতে গিয়ে আড্ডা মারতাম। ওর বাড়িটা খুব সুন্দর মজার ছিল, ওর বাবা তো কাজে বেরিয়ে যেতেন, মা স্কুলে পড়াতেন, তো তার ফলে ঠাকুমা থাকতেন না, এবং যা হয় আর কি আমরা অনেকটাই, দারুণ মজা। ওর ভাই, মানে এটা নিয়ে আজও আমাদের ঠাট্টা করা হয়, ওর ভাই এ সময় বলেছিল, আমার স্কুলের নাম ঝিমলি আর কি, ঝিমলি দিদি, ঝিমলি দিদি আমি তোমাকে বিয়ে করব। তার বয়স কত তখন? তখন সে এরকম 6-7 হবে এরকম। তো আমরা তাতে প্রচন্ড ন্যাচারালি ওর পেছনে লেগেছিলাম ইত্যাদি, বড় বয়সে আবার ওকে খেপেও ছিলাম। তখন আমি ক্লাস 11-12 পড়ি। তো এটা তো তারের মধ্যে ঠাট্টা ইত্যাদি আছে, কিন্তু এটা হতে দেওয়ার দরকার আছে তো, এটার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই। তার সে তো জানে না যে ভালো লাগা মানে, আর তার আরো অনেকগুলো জায়গা আছে, সে তো একটাই জানে ভালো লাগা মানে ভালোবেসে বিয়ে করতে হয়। ঠিক ঠিক, আমার মনে হয় সেই পরিধিটাও তো বাড়ছে। একটা যেটা আমি এবারে ভালোবাসা, যেহেতু ভালোবাসা প্রেম ইত্যাদি নিয়েই আমাদের আজকের আলোচনা এগোচ্ছে, এবং আমরাও ভালোবাসা নানান জটিলতা নিয়ে আপনাদের ফোনও ভাগ্যিস পেলাম, তা না হলে তো এত আমাদের অনুষ্ঠানও এতটা রিচ হতো না, সমৃদ্ধ হতো না। যেটা একটু তোকে আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ক্লিনিক্যাল কাজ করতে গিয়েও দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি একটা ব্যক্তিত্বের বদল ঘটিয়ে দিতে পারে ভালোবাসা। হ্যাঁ, এটা কি করে সম্ভব? এটা কিন্তু যখন এখানে ফ্রয়েডের একটা কথা মনে পড়ছে, that love which increases your capacity to love and capacity to work, মানে সেটা হচ্ছে সাকসেসফুল অ্যানালিসিসের মাধ্যমে, এবং সেটা ভালোবাসার মাধ্যমে হয়। মানে যে ভালোবাসা আমার ভালোবাসবার ক্ষমতা এবং কাজ করার ক্ষমতাকে বৃদ্ধি পায়। অর্থাৎ আমি কিন্তু অলরেডি একটা ভালোবাসার ক্ষমতা বলছি ইন আ লার্জার প্যারামিটার, মানে শুধু প্রেমের ক্ষমতা নয়, আমার সাধারণ মানুষকে নানান সম্পর্কের ভালোবাসার ক্ষমতা বাড়াচ্ছে, এবং আমার কাজ করার কর্মক্ষমতা বাড়াচ্ছে। এটা যেটা তুই প্রশ্ন করলি, এটা হচ্ছে when there is true genuine love। এটা যে কি করে এটা হয়, এটা কিন্তু যখন দুটো মানুষের মধ্যে একটা জায়গায় তৈরি হচ্ছে যেখানে আমার মাই নার্সিসিজম ক্যান সারেন্ডার। বাহ, বিউটিফুল। মানে আমার আমিত্বকে যেখানে আমি কোথাও তার কাছে আনতে পারছি, সারেন্ডার করছি, মানে আরো প্রেমে মোর আমি ডুবে যাক প্রেমে। রবীন্দ্রনাথ, যদিও রবীন্দ্রনাথ ফ্রয়েডের অনেক কনফ্লিক্ট ছিল, কিন্তু রবীন্দ্রনাথ খুব একটা পছন্দ করতেন না ফ্রয়েডকে, কিন্তু আমার ধারণা উনি ভেতরে ভেতরে এই কাজগুলো করতেন। সেখানে এখানে আমি সমর্পণ করছি, এবং সেই আমার আমিকে যার কাছে করছি সে আগলে ধরে থাকছে, আমার আমিটা অ্যাবিউজড হবে না, তার ক্ষত হচ্ছে না, তাকে ক্ষয় করছে না, সুতরাং আমার সেই ফিয়ার যাচ্ছে না। এইবার তার এক অদ্ভুত এনার্জি, স্বাধীনতা চলে আসছে, সে পৃথিবী জয় করতে নামছে। এটা কিন্তু একটা অসম্ভব সুন্দর উক্তিতে আমরা পৌঁছলাম এই লাস্ট সেগমেন্টে ঝুমার কথায়, যেখানে নিজেকে সমর্পণের মধ্যে দিয়ে আসলে একটা আত্মশক্তির পরিচয় আমরা পাচ্ছি। মানে তোর কথায় যেটা মনে হচ্ছে এইখানে ইগো সিনক্রোনাইজেশন হচ্ছে। একটু বল, আর একটু যদি সহজ করে আমরা বলতে পারি। আর সহজ করে বলতে গেলে বলতে হয় যে এই তোমার আমি, আমার আমি, দুটো মানুষের আমি, একটা মিল বন্ধন, একটা বন্ধন হচ্ছে, একটা অ্যাবস্ট্রাকশনে বন্ধন হচ্ছে, যেখানে জানে যে আমাকে সারাক্ষণ এ ধরে রাখবে। এই কন্টেইনিং কিন্তু ছোটবেলায় আমরা অনুভব করে এসেছি মায়ের কাছে। ওই যে মায়ের ধরে রাখা, এটা যেন তারও একটা রিফ্লেকশন। ইনফ্যাক্ট এটা জাস্ট উল্লেখ করব যে এখন অনেক যা রোম্যান্টিক লাভ নিয়ে যখন স্টাডিজ হচ্ছে, একেবারে নিউরোলজিক্যাল লেভেলে যে স্টাডিজ হয়, তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাটার্নাল লাভ বা মায়ের সাথে সন্তানের ভালোবাসার যে ধরনের সেই সময় আমাদের ব্রেনে যা ক্ষরণ হয়, রোম্যান্টিক লাভেও যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু অনেক সময় একই ধরনের ক্ষরণ, একই ধরনের কেমিক্যাল চেঞ্জেস আমরা দেখতে পাই। ইউ আর সো রাইট অ্যাবাউট ইট। এবং সে ভালোবাসার এক্সপ্রেশনের মধ্যে, ব্যক্ত করার মধ্যে সে এক প্যাটার্নও খুঁজে পাবো। এইটা আমরা একেবারে শেষের মুখে রয়েছে ঝুমা, একটা প্রশ্ন ভালোবাসা নিয়ে এখানে করার। অনেক সময় আমরা অনেককে বলতে শুনি যে আমি যতগুলো সম্পর্কেই গেছি একই রকম নঙর্থক পরিণতি হয়েছে। তো সেখানে কি কোথাও আমরাই আমাদের প্যাটার্নের পথ ধরে হাঁটছি? অজান্তে একটু রিফ্লেক্ট করার তখন দরকার আছে যে কি করছি, কি খুঁজছি। কিছু মানে জেনারেলাইজ প্যাটার্নস আছে, সেটা এই শেষ পর্যায়ে গিয়ে আর বলতে চাই না। যদি ছোঁয়া যায়, ধর যেমন
একটা জেনারেলাইজ প্যাটার্নের মধ্যে আমরা সবাই কোথাও এমন একটা ভালোবাসা খুঁজি which is fundamentally unavailable, যাকে কোনোদিন পাবো না। ওই একদম গোড়ার দিকের ফোনে একটা ছিল পরিণতিহীন প্রেম, একেবারে পরিণতিহীন প্রেম। এখানে পার্টিকুলারলি যদি আমার বড় হওয়ার মধ্যে সেই আনঅ্যাভেলেবিলিটি অফ মাই লাভ অবজেক্ট হয়ে থাকে, তবে তো এটা অবধারিত, মানে ওই অভিজ্ঞতাটা আমি বারংবার আমার জীবনে এটা মানে প্রিডিটারমিনিং হয়ে যাবে। বাট আদারওয়াইজ দিস ইজ অলমোস্ট আ জেনারেলাইজড ফ্যাক্টর, কারণ ভালোবাসা তো একটা বিরাট অ্যাবস্ট্রাকশন। আমরা কখনোই এমন একটা স্তরে পৌঁছই না যেখানে আমার মনে হয় আমি পেয়েছি। তো তার ফলে সবসময় মনে হয় ওটা বেটার, ওটা আছে, তার ফলে একটা আনঅ্যাভেলেবিলিটির দিকে আমি বারবার যাচ্ছি। এটা আমার মানে এটা একটা জেনারেলাইজ প্যাটার্ন, বাট এছাড়াও আরো অনেক জায়গা থাকতে পারে। অনেক সময় যেরকম আমরা দেখি ধর অ্যাবিউসিভ ভালোবাসায় বারবার সে জড়িয়ে পড়ছে, যেখানে সেখানে সে অত্যাচারিত হবে। একদম, যেখানে অ্যাম্বিভ্যালেন্স নিয়ে বড় হয়েছি, সেরকম অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবিউসিভ সম্পর্কে না থাকলে যেখানে ভালোবাসা আর ঘৃণা যেন সমার্থকভাবে চলছে, আমার মনেই হয় না সেটা ভালোবাসা। ফ্ল্যাট লাগে, বোর্ড লাগে, ডিপ্রেসড হয়ে যায়। তো তখন তো অনেকটা কাজ করতে হয়, দ্বন্দ্ব এলে তবে যেন ভালোবাসাটা তীব্রভাবে জানান দিল, জেগে উঠলাম। তখন আমার ভালোবাসার জন্য একটা তীব্র যুদ্ধ করতে হবে। বাকিটা সময় আমি পুরো ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ভালো থাকতেই পারছি না। এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের রিফ্লেক্ট করার দরকার হয়। যে কারণে বলে থাকে যে পূর্ণ বয়সের প্রেম পূর্ণ প্রেম রূপে দেখা দেয়। সেখানে যারা ধর আমরা, অথচ এটাও তো ঘটনা যে একেবারে কৈশোরে আসা প্রেম, একেবারে গোড়ার দিকের প্রেম, তার তো তাড়নাই আলাদা। কিন্তু সেটা রস আলাদা, কিন্তু সেই রসও আমাদের জীবনে নিতেও হবে। অবশ্যই, কি নিশ্চয়ই সেটা যদি না নিই তাহলে বোধহয় ওই পূর্ণতায় পৌঁছতে পারবো না। এক্স্যাক্টলি, সেই জায়গাটা পৌঁছতেই পারবো না। একেবারে এই ভাঙনের মধ্যে দিয়েও যেতে হবে। যদি ভালোবেসে আমার হার্ট ব্রেকই না হলো, তাহলে ভালোবাসার পরীক্ষা কি করে হবে? পরবর্তীকালে বাকি ভালোবাসাটা কি করে করব? এবং এটা বোধহয় ঝুমা এক্ষুনি যেটা বললেন যে ভালোবাসার পরীক্ষাই বা কি করে দেবো, আর বাকি ভালোবাসাগুলোই বা আমি জীবনে এগোবো কি করে, তা নিয়ে যারা যারা ফোনে বলছিলেন যে অনেক আমাদের হৃদয় ভাঙার যন্ত্রণার কথা, এবং আর বোধহয় কাউকে বিশ্বাস করতে পারবো না, আর বোধহয় কাউকে ভালোবাসতে পারবো না। আমার মনে হয় ঝুমার এক্ষুনি বলা উত্তরে তাদের জন্যও একটা কিন্তু আলোর পথ রয়েছে। আরেকটাও আছে, সেটা হচ্ছে যে একটু নিজে ভেবে দেখি তো আমি কতজনের হৃদয় ভেঙেছি খুব জরুরি, অজান্তে। খুব ইম্পর্টেন্ট এটা। আমি সিরিয়াসলি নিও আমাকে প্রেম নিবেদন করেছে, তুই কি ঠিক একদম তার তো হৃদয় ভেঙেছে। কারণ এইটা আমরা সকলেই করে থাকি, জেনে না জেনে। কারণ এটাও তো সত্যি ঝুমা যে আমাদের দুজনের হৃদয়ের তার সবসময় এক সুরে বেজে উঠবে এমন তো হয় না। এমনও হতে পারে তোমার আর আমার দুজনেরই বাজলো দুটো ভিন্ন সময়। একদম, ওরে বাবা, বেশিরভাগ সময় তাই না। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ দরজায় দাঁড়িয়ে আছি। আজকে আমরা ভালোবাসা, প্রেম, তার নানান দিক নিয়ে কথা বললাম। ভাগ্যিস ঝুমাকে পাওয়া গিয়েছিল, কারণ মনোসমীক্ষক ছাড়া বোধহয় মনের এত গভীরে গিয়ে আমরা আলো ফেলতে পারতাম না, তাও আবার প্রেম বিষয়ক। আবারও কখনো তোকে চাইবো। এবং আমার আজকের আলোচনা করতে করতে মনে হচ্ছে দুটো টপিক মাথায় ঘুরছে। একটা হচ্ছে বোধহয় একমুখী প্রেম, আরেকটা হচ্ছে যেখানে এটা একমুখী প্রেমের সঙ্গে জুড়ে থাকাই, যেখানে এই প্রেমের মধ্যে বোরডাম, তাকে আমরা কি করে অতিক্রম করব। এই দুটো নিয়ে হয়তো কখনো আবার ঝুমাকেও ফেরত পেতে পারি, কে বলতে পারে। আজকে আপনারা যারা আমাদের ফোন করলেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ, কারণ প্রেম বড় ব্যক্তিগত একটি আবেগ, কখনো ভালো রাখে, কখনো ভালো রাখে না, এবং সেই সমস্ত অভিজ্ঞতা যে আপনারা শেয়ার করেছেন এটা আমাদের পরম প্রাপ্তি। খুব ভালো থাকবেন বন্ধুরা। আজকে বিদায় নিচ্ছি ঝুমা এবং আমি। আরো প্রেমে আরো প্রেমে আমরা যেন প্রেমে শুধু না পড়ি, প্রেমে যেন আরেকটু উন্নীতও হতে পারি। ভালো থাকবেন।